Hello everyone. A very good afternoon. Good My clearly afternoon, শুনতে sir. পাচ্ছেন? Assalamualaikum. Yes, sir. Good afternoon, sir. ওয়ালাইকুম আসসালাম। I'm sorry আমার আজকে একটু লেট হয়ে গেছে। প্রবলেম ছিল। আচ্ছা আপনাদের কি অবস্থা বলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? Yeah, I'm doing good. Alhamdulillah. So in our last class we were discussing about maintenance, right? আমরা মেইনটেনেন্স sir. নিয়ে কিছু কথা বললাম। মেইনটেনেন্স বলতে আমরা কি বুঝি, রাইট? সো আপনাদের কোনো কোশ্চেন আছে? আমরা যা কিছু ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। জি স্যার, Hello, একটা sir. কোশ্চেন ছিল। জি, একটা কোশ্চেন ছিল। স্যার ফাতিমা। হ্যাঁ ফাতিমা বলেন কি কোশ্চেন? স্যার আমরা তো ওই যে উইডোর মেইনটেনেন্স এর ক্ষেত্রে দেখছি যে সে তার মেইনটেনেন্সটা তার মানে তার হাজবেন্ডের প্রপার্টি বা তার শ্বশুর থেকে পাবে এন্টাইটেলশিপ পাওয়ার জন্য। আবার আমরা আরেক জায়গায় দেখেছি স্যার মেল যে মানে কাকে কাকে সম্পত্তিটা দিবে সেই ক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলির যে উইডো আছে ওকে দিতে হবে স্যার। তাইলে এটা কোন ভাষার কথা বোঝানো হয়েছে? আর তাহলে কি উইডোটা দুই ভাষা থেকে পাচ্ছে, হাজবেন্ডের ভাষা থেকে আবার তার বাপের বাসার যদি সে মানে থাকে তাহলে এখান থেকেও তার ভাইটাকে দিবে? বাবারটা কখন বললেন আমি বুঝিনি, বাবার প্রশ্নটা একটু আরেকবার বলবেন? স্যার বাবারটা হইলো ওই যে একটা মেল কাকে কাকে দিবে, মেল একটা ছেলে কাকে কাকে দিবে সেই ক্ষেত্রে স্যার আমাদের 4 নাম্বার ইয়াটা ছিল দা উইডো অফ দা ফ্যামিলি মেম্বার, মানে তার ফ্যামিলি মেম্বার উইডো যদি কেউ থাকে তখন তাকে দিতে হবে একটা ছেলেকে। সেই ক্ষেত্রে যদি তার বোন উইডো অবস্থায় তার বাসায় থাকে তাহলে কি তাকে দিতে হবে, নাকি এটা শ্বশুর বাড়ির কথা বোঝানো হয়েছে? আচ্ছা এটা হচ্ছে আমি বলি আপনাকে, এটা আমরা আজকে কথা বলতাম। প্রথমটা যেটা বললেন, হ্যাঁ হাজবেন্ডের প্রপার্টি থেকে হচ্ছে ইজ এন্টাইটেলড টু গেট মেইনটেনেন্স। আর ওটা যেটা বললো উইডো অফ ফ্যামিলি মেম্বার্স, একটা জিনিস মনে রাখবেন, হিন্দু সোসাইটিতে হচ্ছে যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন ওই ডটারটা হচ্ছে আর তার বাবার ফ্যামিলিতে বিলং করে না, বুঝতে পারছেন? এবং সে টোটালি বুঝি না ব্যাপারটা কি, মানে যখন ওই বিয়ে হয়ে ফ্যামিলিতে যাচ্ছে তখন ওই ডটারটা, যে ডটারের বিয়ে হয়ে যাচ্ছে সে আর তার বাবার ফ্যামিলিতে কোনোভাবেই বিলং করে না, রাইট? সে পুরোপুরি তার হচ্ছে শ্বশুর বাড়ির ফ্যামিলিতে চলে যাচ্ছে। সরি স্যার উইথড্র অবস্থায় সে যখন বিধবা হয়ে যায় তখন তো এটা হচ্ছে সে তার ইনলস ফ্যামিলিতে চলে যাচ্ছে। উইডোজ অফ ফ্যামিলি মেম্বার্স বলতে এখানে ওই তার শ্বশুর বাড়িতে গেলে, ইনলস ফ্যামিলিতে গেলে সেখানে যদি কোনো উইডো থাকে তখন তাদেরকে মেইনটেনেন্স দেওয়ার জন্য এন্টাইটেলড। বাট হ্যাঁ এখানে একটা বিষয় আছে, সেটা আমরা একটু পরে বলবো। যেমন আমরা বললাম যে হ্যাঁ তার হাজবেন্ডের যে প্রপার্টি আছে সেখান থেকে তাকে সে প্রাইমারিলি মেইনটেনেন্সটা পাবে। আর তার হাজবেন্ডের যদি সম্পত্তি না থাকে, ইন দ্যাট কেস হচ্ছে তার ফাদার ইন ল সে হচ্ছে এই মেইনটেনেন্সটা দেওয়ার জন্য মানে হচ্ছে তার একটা অব্লিগেশন আছে। এবার তার অব্লিগেশনটা কতটুকু সেটা আমরা কিছুক্ষণ পরে গিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ওকে স্যার। ইমরান স্যার আমার একটা মানে জানার বিষয় ছিল, সেটা হলো কনসেপচুয়াল ইস্যুস অফ মেইনটেনেন্সের মধ্যে দেওয়া আছে হচ্ছে মেইনটেনেন্স অ্যাক্ট 1956, এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল, তাহলে কি স্যার বাংলাদেশের জন্য কি হবে? আর আরেকটা কথা হলো স্যার এখানে বি নাম্বারে যে ইস্যুটা আছে স্যার এটা একটু বুঝতে পারিনি। ওকে, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন কনসেপচুয়াল ইস্যুস অফ মেইনটেনেন্স, এটা হচ্ছে দেখেন 1947 তো আমরা ভাগ হয়ে যাই, রাইট? আচ্ছা আমি ভিডিওটা অন করছি, ইন কেস যদি আপনাদের কথা শুনতে সমস্যা হয় তাহলে আমি আবার অফ করে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। যদি সমস্যা হয় প্লিজ লেট মি নো। হ্যাঁ আমি গত 2-3 দিন ধরে সমস্যাটা ফেস করতেছি, দ্যাটস হোয়াই আই এম নট সুইচিং অন মাই ভিডিও, রাইট? সো দেখেন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 1947 হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটা দেশ হয়, এবং সেখানে হওয়ার পরে ইন্ডিয়াতে যে হিন্দু লটা ছিল তারা হচ্ছে কিছু ডেভেলপমেন্ট করে, এবং আমরা বলেছি বেঙ্গল নার্সিং রাও ভদ্রলোক উনি হচ্ছে একটা রিপোর্ট দিয়েছিলেন যে হোয়াট আর দ্য অ্যামেন্ডমেন্টস দ্যাট দে শুড ইন্ট্রোডিউস ইন হিন্দু ল ইন ইন্ডিয়া, রাইট?
বাট পাকিস্তান যেটা করেছে তারা হচ্ছে কোনো মেজার নেয় না এবং আলটিমেটলি হচ্ছে তারা কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করে নাই। এবং বাংলাদেশ হওয়ার পরে হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে আমাদের কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট হিন্দু লতে করে নাই, রাইট? সো আমরা বলছি যে ঠিক আছে, তারা হচ্ছে তো আমাদের ইন্ডিয়াতে যে অ্যামেন্ডমেন্টগুলো করলো, 4টা আইন করলো, আমরা জানি ম্যারেজ অ্যাক্ট করেছে তারা, তারপরে অ্যাডপশনের জন্য আইন করেছে, মেনটেন্যান্সের জন্য আইন করেছে, এই যে গার্ডিয়ানশিপের জন্য, কাস্টাডির জন্য আইন করেছে। তো এই যে আইনগুলো আছে তাদের, সেগুলো শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল বিকজ দোজ অ্যাক্টস ওয়ার অ্যাডপ্টেড ইন 1956 and 1955, রাইট? বাট এটা বাংলাদেশের জন্য কোনোভাবে অ্যাপ্লিকেবল না, কারণ এটা বাংলাদেশের সংসদে কোনোভাবে পাস করা হয় নাই, ঠিক আছে? এটা একটা ইস্যু। সেকেন্ডলি হচ্ছে বি নাম্বারটা যেটা বলেন, ইন কেস অফ অ্যান আনম্যারিড ডটার ইট অলসো ইনক্লুডস দ্য রিজনেবল এক্সপেন্সেস ইনসিডেন্টাল টু হার ম্যারেজ। তার মানে হচ্ছে আপনার, আমরা বলছি মেইনটেনেন্স বলতে শুধুমাত্র ফুড, ক্লথস, রেসিডেন্স, এডুকেশন, মেডিকেল ট্রিটমেন্টের যে এক্সপেন্সেস সেগুলোকে বোঝাবে এমন না, রাইট? আমরা বলেছি, কালকে বলেছি যে যখন একজন আনম্যারিড ডটার থাকবে ইন আ ফ্যামিলি, ইন দ্যাট কেস maintenance also includes the reasonable expenses that is required for her marriage, right? সো তার বিয়ের জন্য যত রকম আমাদের এক্সপেন্সেস গুলো লাগবে সেগুলোকেও আমরা হচ্ছে মেইনটেনেন্সের মধ্যে ইনক্লুড করছি। আপনারা বুঝতে পেরেছেন? স্যার মানে ক্লিয়ার হতে পারলাম না। মানে কোন জায়গাটাতে ক্লিয়ার হতে পারেন নাই? স্যার এই যে রিজনেবল এক্সপেন্সেস, এখানে স্যার এটা কিসের জন্য হচ্ছে? তার বিয়ের জন্য। আচ্ছা, তার মানে বিয়ের জন্য রিজনেবল এক্সপেন্সেস যেগুলো থাকবে সেগুলো বহন করতে হবে। স্যার যৌক্তিক যত, স্যার আপনি যে বলেন স্যার বিয়ের জন্য, সেইটা স্যার কোন বিয়ের জন্য? আমরা জানি স্যার যে ব্রাহ্মণ ম্যারেজে স্যার অনেক দামি দামি জিনিসপত্র দিতে হয়, পরে স্যার দিব্য ম্যারেজ যে একটু কম, এরকম আর কি। ওকে, ইট ডিপেন্ডস অন দ্য ট্রেডিশন অফ দ্য ফ্যামিলি, রাইট? সে যদি অনেক হায়ার সোসাইটিতে বিলং, তার ফ্যামিলিতে সবাইকে কম ব্রাহ্মণ ম্যারেজে দেওয়া হচ্ছে, and that is of course the expense that is required to give her Brahmo marriage, right? But if she belongs to a lower class family, আমি lower বলছি না, সরি, economically solvent না এরকম একটা ফ্যামিলিতে সে যদি থাকে, in that case হচ্ছে তার যেরকম ফ্যামিলি ট্রেডিশন সেভাবে তার যত এক্সপেন্সেস আছে সেগুলো তার ফ্যামিলি প্রপার্টি থেকে দিতে হবে আর কি। মানে স্যার মানে ফ্যামিলি, দুই পক্ষের ফ্যামিলি যেমন হবে তার মেইনটেনেন্স, রাইট, আর এক্সপেন্সেস তেমন হবে, তার মেইনটেনেন্স সেরকম হবে। স্যার এবার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। স্যার আমি ইমরানের প্রথম প্রশ্নের উত্তরটা স্যার ক্লিয়ার হইতে পারি, বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল হয় না, বাংলাদেশে বাংলাদেশে অ্যাপ্লিকেবল না, প্রত্যেকটা দেশেরই তো আইন আলাদা, রাইট? যেমন হচ্ছে ইভেন ইফ আপনি দেখেন পেনাল কোড 1860, এটা হচ্ছে বাংলাদেশে যখন করা হয়েছিল তখন বাংলাদেশ ইন্ডিয়াতে একসাথেই ছিল, সেটা ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল, বাংলাদেশে অ্যাপ্লিকেবল, বাট ওরা পেনাল কোডে কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করেছে যেটা আমরা বাংলাদেশে করি নাই, বুঝতে পারছেন? সো ওটা হচ্ছে আমাদের বেসিস কেমন হবে, তাই আপনি কি ইন্ডিয়ার বেসিসে কথা বলবেন যে ওদেরটা নিয়ে প্রশ্ন করা হবে? কোনটা মেইনটেনেন্সের বিষয় নিয়ে কথা বলতে গেলে স্যার মেইনটেনেন্সের ব্যাপারটা না, আমরা ওদের আইনটা তো পড়তেছি না, আমরা শুধুমাত্র ওদের আইনের মধ্যে একটা ডেফিনেশন দেখলাম যে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই মেইনটেনেন্স, এবং ইন্ডিয়াতে তারা মেইনটেনেন্স বলতে কোন জিনিসটাকে বোঝাবে আর কি, তারা মেইনটেনেন্স বলতে আসলে কি বোঝাচ্ছে। আমাদের দেশে আমরা নরমালি হচ্ছে শাস্ত্রিক হিন্দু ল ফলো করতেছি বিকজ উই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক legislation regarding maintenance of Hindu women, right? অথবা হিন্দু সান ডটার এভরিথিং। সেক্ষেত্রে আমরা আমাদের শাস্ত্রিক হিন্দুলতে যেভাবে বলা আছে আমরা ঠিক সেভাবে ফলো করতেছি বা ফলো করব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মানে বাংলাদেশের হিন্দুরা তো স্যার মানে বেসিক্যালি এই ইস্যুগুলো মানে এই প্রবলেমগুলো ফেস করেন, আমি যতটুকু জানি এই কেসগুলো বাংলাদেশে খুবই রেয়ার, মেইনটেনেন্সের যে কেসগুলো, ইজন্ট ইট রাইট স্যার? কারণ খুব কম পরিমাণে হিন্দু আছে বাংলাদেশে, মানে যেইগুলোই আছে, বাট ওরা মানে হিন্দুরা তো বেসিক্যালি অনেক সাংস্কৃতিক হয়, ওরা তো এই টাইপের কিছু আই গেস মনে হয় না খুব কম করে বাংলাদেশে। মানে আপনি কি মেইনটেনেন্সের কেসের কথা বলছেন যে মেইনটেনেন্সের কেস খুব কম হয় বাংলাদেশে, এরকম কিছু? জি জি স্যার, ওইটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখন আমরা কতটুকুই বা জানি, হ্যাঁ মেইনটেনেন্সের কেস হয় না যে এমন না, কিন্তু অনেক কেস হয় আমাদের। আমরা যেহেতু প্রিডমিনেন্ট মুসলিমরা হচ্ছে এখানে মেজরিটি, রাইট? অ্যাবসলিউট মেজরিটি আমি বলতে পারি।
সো ওই জায়গায় হচ্ছে আসলে আমরা ওই জিনিসগুলো নিয়ে খুব একটা বদার্ড না। আমরা দেখি প্রতিদিন হচ্ছে আমাদের মুসলিমদের মেনটেন্যান্স অনেক কেস আমাদের সামনে চলে আসে বা অনেক পত্রিকায় আসে, বাট হিন্দু মেনটেন্যান্স খুব একটা আসে না। বাট তার মানে এই না যে তারা ক্লেম করে না, একটা হলেও তারা ক্লেম করে, এবং ক্লেম করলে আমাদের যে শাস্তি কিন্তু আছে সেটা ফলো করে তাদেরকে রেমেডি দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? স্যার ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা স্পেসিফিক্যালি চলে যাই। আমরা হচ্ছে পার্সন যারা অ্যাসোসিয়েটেড উইথ মেইনটেনেন্স তাদের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমরা ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? ওকে, আই গেস না। না স্যার, আপাতত নাই। ওকে, একটু খেয়াল করবেন, এখানে আমরা কয়েকজন পার্সনের হচ্ছে মেইনটেনেন্স নিয়ে কথা বলবো যারা হচ্ছে হিন্দুলাতে ইন্ডিভিজুয়ালি মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড। দেখেন, প্রথমত হচ্ছে ফাদার টু হিজ মাইনর সন্স। একটু খেয়াল করেন, মাইনর সন এখানে বলছে যে একজন ফাদার হচ্ছে ইজ অলওয়েজ রেসপন্সিবল টু গিভ মেইনটেনেন্স টু হিজ মাইনর সন্স আউট অফ হিজ প্রপার্টি। দেখেন, তার যে সম্পত্তিটা আছে সেখান থেকে সে হচ্ছে তার মাইনর সনকে মেইনটেনেন্স দিতে বাধ্য অলওয়েজ। এটা হচ্ছে অ্যাবসলিউটলি কথা। এখন অ্যাডাল্ট সনের ক্ষেত্রে কি হবে? ধরেন আমরা জানি, আমরা বলছি যে ঠিক আছে, if someone attains 18 years of age then he will be considered as an adult under Hindu law, right? So what will happen if any child attains 18 years of age? So in that case হচ্ছে তার বাবা তাকে মেইনটেনেন্স দিতে বাধ্য কিনা, রাইট? সো এখানে আমাদের হচ্ছে দুটো স্কুল ডিফার করা রিগার্ডিং देयर অপিনিয়ন। মিতাক্ষরা স্কুল, দ্যাট ইজ প্রিডমিনেন্ট ইন ইন্ডিয়া, তারা বলছে যে একটা অ্যাডাল্ট সন হচ্ছে ইজ অলসো এন্টাইটেলড টু গেট মেইনটেনেন্স ফ্রম হিজ ফাদার, রাইট? একটা অ্যাডাল্ট সনকে আপনার কি করতে হবে? আপনার হচ্ছে তার বাবা মেইনটেনেন্স দিতে হবে। And if he belongs to a joint family, in that case he is entitled to get maintenance from the property of the joint family, right? So এটা হচ্ছে আমাদের কিসের কথা? মিতাক্ষরা স্কুলের কথা। But Davagar school বলছে না, the father is only bound to maintain his minor son, not an adult one. বলছে শুধুমাত্র তার মাইনর সনকে হচ্ছে মেইনটেনেন্সটা দিবে বাংলাদেশে। অ্যাডাল্ট যে সন আছে তাকে হচ্ছে আমরা কি করবো না, তাকে আমরা কোনোভাবে কোনো মেইনটেনেন্স হচ্ছে দিব না। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখন আমরা যদি বলি যে কোশ্চেনটা করি যে whether an adult son is entitled to get maintenance from his father, আনসারটা হবে যে দাভাগা স্কুলে শুধুমাত্র মাইনর সন is entitled to get maintenance from his father, but on the other hand in India Mitakkara school says that adult son is also entitled to get maintenance from his father, right? So এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কথা। এবার আসেন আমরা চলে যাই ফাদার টু হিজ ডটার্স। দেখেন, ডটারদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডটার নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে একজন উইমেন নিয়ে কথা বলবো। তার হচ্ছে চারটা সার্কামস্টেন্সেস থাকতে পারে। একটা হচ্ছে অ্যাজ ডটার, if her father dies, in that case she can get maintenance as sister from his brother, of course. Then যদি তার বিয়ে হয়, in that case হচ্ছে সে ওয়াইফ হিসেবে তার হাজবেন্ডের কাছ থেকে পাবে। ওই সিচুয়েশনে সে কিরকম মেইনটেনেন্স পাবেন? ফাইনালি যদি তার হাজবেন্ড মারা যায়, অ্যাজ ওয়াইফ সে হচ্ছে কিভাবে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল। আমরা এই চারটা জিনিস দেখবো এখানে ফাদার টু হিজ ডটার্স। স্যার একটু বইয়ের পেজ নাম্বারটা বলে দিলে ভালো হয়। 91, 91, 92। ওকে স্যার। দেখেন, তো ফাদার টু হিজ ডটার্স এর কথা আমরা যখন বলি, একজন উইমেন যখন হচ্ছে ডটার থাকে, then he is entitled to get maintenance from his father until her marriage, right? So তার বিয়ের আগ পর্যন্ত সে সব সময় হচ্ছে এটা মেইনটেনেন্স পাবে কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে মেইনটেনেন্সটা পাবে, এবং সে তার বাবার কাছ থেকে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তার এজ কিন্তু এখানে কোনো বিষয় না। সে অ্যাডাল্ট হোক, সে মাইনর হোক, এক্ষেত্রে কিন্তু তার বাবা সব সময় তাকে হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য। If a minor daughter is married, then his father has no obligation. But if an adult daughter is not married, then of course her father has certain obligation to give her maintenance. আমার কথা বুঝতে পেরেছেন? যদি একজন মাইনর যে ডটার থাকে সে যদি ম্যারিড হয়ে যায়, তখন হচ্ছে তার বাবা তাকে মেইনটেনেন্স দিতে বাধ্য না। বাট ইয়াস, if an adult daughter is not married, or if she becomes unmarried or she is remaining unmarried, in that case her father has certain amount of obligation to provide maintenance to his unmarried daughters, right?
even if she is adult. So এটা হচ্ছে আমাদের ফাদার অব্লিগেশনের কথাটা গেল, রাইট? এখন আমরা চাই সেটা হচ্ছে if father dies তাহলে সেখানে কি হবে? তার আগে বলেনি ফাদার রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের অ্যাবসলিউট লায়াবিলিটি, এটা আমরা অলরেডি পড়েছি যে ফাদার হচ্ছে সিন্স he has a daughter and he is liable to provide maintenance to his daughter simply because there is existence of relationship, right? So এখন ফাদারের সম্পত্তি থাকুক বা না থাকুক দ্যাট ডাজ নট ম্যাটার, এবং এটা নিয়ে কোনো কিছু ম্যাটার করে না যে তার বাবার সম্পত্তি আছে কি নাই। But yes, a daughter is entitled to get maintenance from his father until and unless she is married. Then see, what if her father dies? So when her father will die, in that case, of course, if she has any brother, he will inherit the property. That means the son will inherit the property, right? So if son inherits the property, what will happen? What will be the consequence of such inheritance by son? In that case, we have already discussed that the son has certain amount of responsibility that is called limited liability to provide maintenance to his minor and unmarried sisters, right? So এক্ষেত্রে সান যদি হচ্ছে কি করে, সে যদি হচ্ছে কোনো প্রপার্টি ইনহেরিট করে from his father, if his father dies, in that case তার উপর একটা লিমিটেড লায়াবিলিটি চলে আসে simply because of possession of the property। সে তখন তার মাইনর এবং আনম্যারিড সিস্টার যারা থাকবে তাদেরকে হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে আমরা বলছি যখন একজন উইমেন হচ্ছে আনম্যারিড থাকে তখন দুইজনের উপরে রেসপন্সিবিলিটি যেতে পারে, এক হচ্ছে তার বাবা, এক হচ্ছে তার ভাই, রাইট? বাট হার ফাদার হ্যাজ অ্যাবসলিউট অর পার্সোনাল লায়াবিলিটি, অন দ্য আদার হ্যান্ড হার ব্রাদার হ্যাজ limited liability. That means her brother will be bound to provide her maintenance if he inherits the property from his father. Clear? Yes, sir. Then let us discuss about another circumstances when the daughter becomes married, right? So when daughter becomes married, it becomes absolute liability of her husband to provide her maintenance, right? She is no longer part of her father's family, but she becomes part of her husband's family. Since she becomes part of her husband's family, in that case, her husband is entitled to give maintenance or is under obligation to give her maintenance, right? And this is called personal liability or absolute liability, right? এটা আমরা অলরেডি পড়েছি যে একজন হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবে, no matter whether he has any property or not, right? সেক্ষেত্রে তাকে অবশ্যই তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে হবে। Now, what will happen if her husband dies? What will be the situation or consequences of death of her husband, right? So see, সেখানে হচ্ছে দুই ধরনের রেসপন্সিবিলিটি অ্যারাইজ করে। এক হচ্ছে the wife is entitled to get maintenance from the property of a deceased husband, right? So the deceased husbandের যে প্রপার্টি থাকে সেই প্রপার্টি থেকে সে মেইনটেনেন্স পেতে বাধ্য বা তাকে মেইনটেনেন্স দিতে হবে, সে মেইনটেনেন্স পাওয়ার জন্য অধিকারী, রাইট? আরেকটা জিনিস হতে পারে if her husband does not have any property, what will be the consequence? In that case, her father-in-law has certain amount of obligation to provide her maintenance. তাকে মেইনটেনেন্স দেওয়ার একটা অব্লিগেশন তার ফাদার ইন ল এর কাছে চলে আসে। বাট এখানে একটু পার্থক্য আছে যেটা আমরা বলেছি একটু পরে ডিসকাস করব। এখানে হচ্ছে আমরা জানি দুই ধরনের অব্লিগেশন থাকতে পারে, একটা হচ্ছে মোরাল অব্লিগেশন, একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন। লিগ্যাল অব্লিগেশন হচ্ছে আপনি আইনগতভাবে বাধ্য, যদি আপনি দায়িত্ব পালন না করেন অফকোর্স ইউ ক্যান বি সুড, রাইট? যেমন হাজব্যান্ড যদি তার ওয়াইফকে মেইনটেনেন্স না দেয়, ওয়াইফ হচ্ছে তার হাজব্যান্ডকে সু করতে পারে, দিস ইজ এ লিগ্যাল অব্লিগেশন অফ হার হাজব্যান্ড, রাইট? এবং বাবা যদি ছেলেকে মেইনটেনেন্স না দেয় অফকোর্স দিস সান ক্যান সু এগেইনস্ট হার ফাদার, এটা হচ্ছে একটা লিগ্যাল অব্লিগেশন তার বাবার মেইনটেনেন্স প্রোভাইড করা, ঠিক আছে? তারপর তার ভাই যদি তাকে মেইনটেনেন্স না দেয়, একজন আনম্যারিড ডটার অফকোর্স অর সিস্টার, she can of course sue her brother simply because her brother is an obligation to provide her maintenance. So আরেকটা হচ্ছে মোরাল অব্লিগেশন। মোরাল অব্লিগেশন হচ্ছে নৈতিক একটা অব্লিগেশন। ইন দ্যাট কেস হচ্ছে তার একটা দায়িত্ব আছে, বাট ইয়েস if he fails to perform his obligation, in that case no one can sue him or her. এটাকে আমরা বলি হচ্ছে মোরাল অব্লিগেশন, রাইট? যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একজন দেখতেছেন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারতেছে না,
ইউ হ্যাভ আ মোরাল অব্লিগেশন রাইট টু হেল্প হার অর হিম, বাট আপনি এটা করলেন না। এখন আপনি যদি এটা না করেন তাহলে কেউ কি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে? নো স্যার। কেউ মামলা করতে পারবে না। সো ইটস ইওর মোরাল অব্লিগেশন, অথবা আমরা এটাকে মোরাল একটা ডিউটি বলতে পারি। সো এখানে ফাদার ইন ল এর ডিউটিটা হচ্ছে মোরাল অব্লিগেশন, বুঝতে পারছেন? আমাদের সাথী চন্দ্র পাল ভার্সেস মুসাদ মাজিদান বেগম এখানে বলেছে যে হাজবেন্ডের যদি কোনো সম্পত্তি না থাকে, ইন দ্যাট কেস ইয়েস হার ফাদার ইন ল ইজ বাউন্ড টু প্রোভাইড হার মেইনটেনেন্স, বাট দিস ইজ হিজ মোরাল অব্লিগেশন। একজন ফাদার ইন ল ইজ নট লিগালি বাউন্ড টু প্রোভাইড মেইনটেনেন্স টু হিজ ডটার ইন ল। তার ছেলের বউকে সে মেইনটেনেন্স দেওয়ার জন্য লিগালি বাউন্ড না, সে শুধুমাত্র মোরালি বাউন্ড। সে শুধুমাত্র হচ্ছে নৈতিকভাবে বাধ্য। সে যদি না দেয় তাহলে তার ছেলের বউকে কখনোই তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবে না ইন দ্য কোর্ট অফ ল। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। মানে স্যার যদি ফাদার ইন ল চাইলে দিতে, মানে সে যদি তার ইচ্ছা হয় সে দিবে, আর না দিলেও এটার জন্য কোনো সমস্যা নেই। রাইট, এটা হচ্ছে যদি ফাদার ইন ল হচ্ছে দেয় তাহলে দিবে, না দিলে কেউ তাকে কিছু বলতে পারবে না। সে তার একটা মোরাল অব্লিগেশন পালন করতেছে না, ইট ডাজন্ট কাউন্ট, রাইট? সো সি এখানে এখন দেখেন একটা প্রবলেম অ্যারাইজ করতেছে। কিরকম প্রবলেম বলি, সেটা হচ্ছে ধরেন একজন উইমেন সে হচ্ছে বিয়ে করলো, তখন তার যে ফাদার্স ফ্যামিলি ছিল সেখানে তার আর কোনো রাইটস নাই। তার বাবার ফ্যামিলি থেকে সে পুরোপুরি সেপারেটেড। কোনোদিন কখনো সে তার বাবার ফ্যামিলি থেকে বলতে পারবে না যে ইউ আর বাউন্ড টু গিভ মি সার্টেন অ্যামাউন্ট অফ মানি, ইউ হ্যাভ টু প্রোভাইড মি সাম প্রপার্টিজ বিকজ এটা আমার বাবার সম্পত্তি ছিল। এরকম কোনো কথা কিন্তু একজন ডটার বলতে পারে না হিন্দু লতে। সে তার হাজবেন্ডের ফ্যামিলিতে আসলো, তার হাজবেন্ড মারা গেল, তার কোনো সম্পত্তি নাই, তার ফাদার ইন লর একটা মোরাল অব্লিগেশন ছিল, সে মোরাল অব্লিগেশনটা পালন করে নাই। এই উইমেনটা কোথায় যাবে? রাইট? তাহলে আমাদের এই উইমেনটা যাবে কোথায়? কারণ তার বাবার কোনো অব্লিগেশন নাই, তার ভাইয়ের কোনো অব্লিগেশন নাই, তার হাজবেন্ডের প্রপার্টি নাই, তার ফাদার ইন লর একটা অব্লিগেশন ছিল, সেটা মোরাল অব্লিগেশন, সেটা পালন করতেছে না। সো দিস ইজ রিয়েলি আ ব্যাড সিচুয়েশন। এখানে একটা কিন্তু আমাদের ল্যাকুনা থাকে রিগার্ডিং মেইনটেনেন্স অফ হিন্দু ল। এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। কারো বুঝতে কি সমস্যা হচ্ছে? আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? ক্যান ইউ প্লিজ কনফার্ম মি দ্যাট? স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার একটা কথা ছিল, সেটা হলো এখান থেকে যদি কোশ্চেন দেন আপনি স্যার, তাহলে কোশ্চেনটা কেমন হবে যদি একটা উদাহরণ দিতেন। আচ্ছা, কোশ্চেন যখন দিব তখন বুঝতে পারবেন, এত কমপ্লিকেটেড কিছু থাকবে না, ঠিক আছে? শেষমেশ দেখা যাচ্ছে যদি ওরা মোরাল দায়িত্বটা পালন না করে তাহলে একটা হিন্দু উইড্র কিছুই পায় না, যদি না থাকে আর কি, ওরা হাজবেন্ডের কিছু যদি না থাকে শেষমেশ সে কিছুই পাচ্ছে না। আসলে হ্যাঁ, সে আসলে কিছুই পাচ্ছে না, এটা বললাম আর কি। এটা হচ্ছে আমাদের একটা ল্যাকুনা থাকে, লিগ্যাল ল্যাকুনা, যে এটা হচ্ছে আমরা আসলে ওই উইমেনটাকে হিন্দু লয়ের আন্ডারে প্রপার হচ্ছে দিতে পারতেছি না, রেমেডি কিন্তু দিতে পারতেছি না, রাইট? যেমন একটা মুসলিম উইমেন, সে কিন্তু তার বাবার প্রপার্টি কিন্তু সে পায়, রাইট? বাট হিন্দু লতে কিন্তু সে বাবার প্রপার্টি কোনোভাবেই পাচ্ছে না। তার বিয়ের আগ পর্যন্ত হার ফাদার হ্যাড সার্টেন অ্যামাউন্ট অফ অব্লিগেশন, রাইট? টু সাম এক্সটেন্ট তার একটা অব্লিগেশন ছিল, সে তার মেয়েকে বিয়ে পর্যন্ত যত ধরনের মেইনটেনেন্স লাগে, ক্লদিং, ফুড, এডুকেশন, এভরিথিং সে দিবে। বাট বিয়ের পরে কিন্তু তার আর কোনো অব্লিগেশন নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, মোরাল অব্লিগেশন সবারই থাকে, বাট এটা লিগ্যাল অব্লিগেশন না। সে তার বাবার বিরুদ্ধে সু করতে পারবে না যদি তার বাবা তাকে কোনো টাকা পয়সা বা কোনো প্রপার্টি না দেয়। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাই মেইনটেনেন্স টু ডিসেবল এয়ার্স। ডিসেবল এয়ার্স হচ্ছে আমরা বলছি ডিসেবল এয়াররা হচ্ছে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড কিনা। দেখেন আমাদের শাস্ত্রীয় হিন্দু লর আন্ডারে এবং হচ্ছে হিন্দু ইনহেরিটেন্স রিমুভাল অফ ডিসেবিলিটিস অ্যাক্ট 1928 এ বলছে আমাদের হচ্ছে কিছু কিছু গ্রাউন্ডে যারা ডিসেবল তাদের হচ্ছে এক্সক্লুশন করতেছে সম্পত্তি থেকে, ইনহেরিটেন্সের রাইট, রাইট?
লাইক ডিসেবল ছিল, ডিপ, ডাম বা এরকম কোনো পার্সন যারা থাকে তাদেরকে হচ্ছে আমাদের কি করতেছে, ইনহেরিটেন্স থেকে আমাদের এক্সক্লুড করতেছে বিকজ অফ দোজ গ্রাউন্ডস। বাট পরবর্তীতে দেখেন আমাদের একটা নতুন আইন পাস করা হয়েছে, সেটা হচ্ছে ডিসেবল পার্সনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013। এখানে আমাদের বলছে আপনি হচ্ছে ডিসএবিলিটির গ্রাউন্ডে কোনো ব্যক্তিকে ইনহেরিটেন্স থেকে বঞ্চিত করতে পারবেন না, সে যেরকম ভাবেই ডিসেবল হোক না কেন, অফকোর্স আপনি তাকে হচ্ছে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করতে পারবেন না। সে হচ্ছে সবসময় হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে ইনহেরিটেন্সটা পেয়ে যাবে। দেখেন 1928 এর পরে যেটা ছিল, আমাদের কিছু ডিসেবল পার্সন হচ্ছে তারা ইনহেরিটেন্স পেত না। ইন দ্যাট কেস ইয়াস, তারা কি পেত, তারা হচ্ছে ওই সম্পত্তি থেকে তারা একটা মেইনটেনেন্স পেত। বাট 2013 এর ডিসেবল পার্সনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্টের পরে তারা আসলে আপনার ইনহেরিটেন্সই পাচ্ছে এবং আপনি হচ্ছে কোনোভাবেই কি করতে পারবেন না, তাদেরকে হচ্ছে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করতে পারবেন না। যেমন আমাদের হচ্ছে সেকশন 16 সাবসেকশন 3 তে বলছে ইন ডিসএবিলিটির গ্রাউন্ডে আপনি হচ্ছে কোনো পার্সনকে হচ্ছে তার যে রাইট অফ ইনহেরিটেন্স এখান থেকে বঞ্চিত করতে পারবেন না, রাইট? এবং যদি করেন সেক্ষেত্রে পানিশমেন্টটা কি হবে সেটা বলেছে সেকশন 37 সাবসেকশন 2 অফ ডিসেবল পার্সনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013। এখানে বলছে যে ওই ব্যক্তিকে আমাদের হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে with imprisonment which may extend to 3 years or fine which may extend to 5 lakh টাকা or with both, right? যখন কোন আইন পড়বেন একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে হচ্ছে অর বললো নাকি এন্ড বললো, বুঝতে পারছেন? যখন পানিশমেন্ট পড়বেন, যেমন এখানে আমাদের বলেছে imprisonment which may extend to 3 years or fine which may extend to 5 lakhs টাকা or with both। তার মানে এখানে হচ্ছে অথবা হয় আপনি তাকে 3 বছর পর্যন্ত জেলে রাখবেন, অথবা আপনি তাকে 5 লাখ টাকা জরিমানা করবেন, অথবা উইথ বোথ। তার মানে আপনি দুইটাই করতে পারেন, দুইটাই করার রাইট আপনাকে লতে দিয়ে দিচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, এবার আসেন মেইনটেনেন্স টু এজড প্যারেন্টস। এটা একটু আমাদের ইম্পর্টেন্ট, আমরা এটা বাংলাদেশের মতো আইন আছে সেটা আমরা সহ তো দেখব। এখানে স্যার মেইনটেনেন্স থেকে ইনহেরিটেন্সে ঢুকে গেলাম। তো মেইনটেনেন্স তো হলো যে দায়িত্বটা নেওয়া, বাট ইনহেরিটেন্স তো তার সম্পত্তির ভাগ পাচ্ছে, তাহলে সে এরকম না এটা ব্যাপারটা? আমরা কেন বললাম, আচ্ছা এটা এখানে আমরা কেন আসলাম, কারণ হচ্ছে ডিসেবল পার্সনদেরকে আগে যেটা ছিল আফটার 1928 টু 2013 সেখানে হচ্ছে ডিসেবল পার্সনরা তাদের সম্পত্তি পেত না, তাদেরকে হচ্ছে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা হতো। সো ইন দ্যাট কেস দে আর এন্টাইটেলড টু গেট মেইনটেনেন্স ফ্রম দ্য প্রপার্টি। তারা হচ্ছে সম্পত্তি থেকে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড ছিল। এটা বলার জন্য হচ্ছে আমরা ইনহেরিটেন্সের কথাটা বললাম যে হ্যাঁ আপনি যদি তাকে ইনহেরিটেন্স নাও দেন, অফকোর্স ইউ হ্যাভ টু প্রোভাইড হিম or her certain amount of money as maintenance, right? আর পরবর্তীতে আমরা যেটা বললাম, হ্যাঁ আগে তাকে তো ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা যেত, এর পরিবর্তে তাকে কি করতো, তাকে হচ্ছে মেইনটেনেন্স দিত। বাট এখন যে সিচুয়েশন সেখানে আপনি তাকে ইনহেরিটেন্স থেকেই বঞ্চিত করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা এজড প্যারেন্টস। তার মানে আপনার হচ্ছে বৃদ্ধ পিতামাতা যারা থাকবেন তাদেরকে মেইনটেনেন্স তার একটা রেসপন্সিবিলিটি চলে আসে। এবং এটা সবসময় মনে রাখবেন, আমরা বলেছি যেটা একটা অ্যাবসলিউট লায়াবিলিটি, পার্সোনাল লায়াবিলিটি। তার মানে আপনার যদি বৃদ্ধ পিতামাতা থাকে আপনার তাদেরকে হচ্ছে মেইনটেনেন্স দিতেই হবে। আপনার হচ্ছে সম্পত্তি থাকুক বা না থাকুক, আপনি আর্ন করতে পারেন বা না পারেন, you are personally bound or you have a legal obligation to provide maintenance to your aged parents, right? তাদেরকে আপনার কি করতে হবে, তাদেরকে আপনার হচ্ছে ভরণ পোষণ অবশ্যই দিতে হবে, তাদেরকে মেইনটেনেন্স আপনার অবশ্যই দিতে হবে। এটাকে আমরা বলছি পার্সোনাল অথবা অ্যাবসলিউট লায়াবিলিটি। আপনি এখান থেকে কোনোভাবেই এটা এড়িয়ে যেতে পারবেন না। ইউ আর আন্ডার লিগাল অবলিগেশন টু প্রোভাইড দেম মেইনটেনেন্স। দেখেন, বাট একটা কোশ্চেন চলে আসে যে ঠিক আছে আমি তো মেইনটেনেন্স দেওয়ার জন্য বাধ্য, but what if my parents, like they did not maintain me in my childhood? তারা যদি আমাকে আমার চাইল্ডহুডে হচ্ছে যদি তারা আমাকে মেইনটেইন না করে, তাহলে আমার অব্লিগেশন থাকবে কিনা? তারা আমাকে হচ্ছে দেখাশোনা করে নাই, আমার জন্মের পরে হচ্ছে আমাকে লাইক কোথাও দিয়ে দিয়েছে এরকম, আর তারা তাদের কোনো অব্লিগেশন পালন করে, তারা বয়স হওয়ার পরে তারা এখন আমার কাছে আসতেছে। ইন দ্যাট কেস আমার কোনো অব্লিগেশন আছে কিনা? আমাদের এখানে হচ্ছে শাস্ত্রে হিন্দু ল সাইলেন্ট অল অ্যাবাউট দ্যাট। আমাদের একটা আইন হয়েছে নতুন বাংলাদেশ ইন 2013, সেই
আইনটা হচ্ছে আমাদের সাইলেন্ট আওতায়। সো আমরা হচ্ছে আইনটা নিয়ে একটু কথা বলি। আইনটার নাম হয়তো আপনারা শুনেছেন, সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট 2013, বা বাংলাটাকে বলে পিতামাতার ভরণ পোষণ আইন। এই নামটা কেউ শুনেছেন? জি স্যার, শুনছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন, এই আইনটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফে অনেক ইমপ্লিকেশন আছে, বুঝছেন? ইফ লাইক যদি কেউ তার বাবা মাকে হচ্ছে মেনটেন না করে, তখন আপনি কি তার বাবা মাকে এটা বুদ্ধি দিতে পারবেন যে আপনি কিন্তু মামলা করতে পারেন যে মেইনটেনেন্স অফ প্যারেন্টস 2013 এর আন্ডারে। কিন্তু আমাদের দেশে হচ্ছে বাবা মারা হচ্ছে এত, সরি, এই আইনটা এই সরকারের আমলে পাস হয়েছে। হ্যাঁ 2013। স্যার এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য নাকি মানে সকলের জন্য? বুঝিনি। মানে স্যার এই আইনটা যে পাস হয়েছে এটা তো সকলের জন্য, মানে সকল ধর্মাবলম্বীর জন্য। হ্যাঁ, এটা সকল ধর্মাবলম্বীর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছে বাংলাদেশে সবার জন্য অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে আমাদের এখানে বলে দিচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল টু অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। সেটা হচ্ছে আমাদের অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, যেহেতু এখানে হিন্দুরা যেহেতু বাংলাদেশের সিটিজেন, তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা এবার এই আইনটাতে একটু চলে যাই। এই আইনটা হচ্ছে আমাদের, আমরা কয়েকটা প্রভিশন হচ্ছে দেখবো যে মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট 2013 আসলে আমাদের কি বলছে। সে আইনটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যারা সান বা ডটার আছে, তারা যাতে তাদের হচ্ছে বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করে, তারা যাতে তাদের টেক কেয়ারটা করে, রাইট? তারা যাতে তাদেরকে মেইনটেনেন্সটা দেয়। এখানে একটা চমৎকার জিনিস আছে, একটু পরে গিয়ে বলছি আমি। তার আগে আমরা একটু যাই সেকশন 2 সাবসেকশন বি তে বলেছে আমাদের মেইনটেনেন্স বলতে আমরা আসলে কি বুঝি। এখানে বিষয়টা, মেইনটেনেন্স বলতে আমরা বলছি এখানে নেসেসারি থিংস ইনক্লুডিং ফুড, ক্লথ, মেডিসিন, রেসিডেন্স এন্ড কোম্পানি অফ দ্য চিলড্রেন। সি, কোম্পানি অফ দ্য চিলড্রেন। আরেকবার খেয়াল করেন, কোম্পানি অফ দ্য চিলড্রেন, তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ফুড দিলেন, ক্লথ দিলেন, মেডিসিন দিলেন, ট্রিটমেন্ট এক্সপেন্সেস দিলেন, একটা বাসায় থাকতে দিলেন, বাট আপনি তাদেরকে কোনোভাবে কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট দিচ্ছেন না। আপনি হচ্ছে you are not psychologically supporting them, right? You are not giving them your company. So in that case হচ্ছে আমরা বলছি সেখানে আপনার মেইনটেনেন্সের পুরো অব্লিগেশনটা আপনি কিন্তু পালন করতেছেন না। দ্যাট মিনস আমাদের এই আইনে নতুন একটা বিষয় অ্যাড করছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গিভ কোম্পানি টু ইউর প্যারেন্টস, রাইট? অনলি মানি ডাজ নট সাফাইস টু বি ইউর মেইনটেনেন্স। আপনি শুধুমাত্র টাকা দিয়ে দিলেন এটা হচ্ছে আপনি মেইনটেনেন্স হয়ে গেছে, এরকম না। আপনাকে তাদের কি করতে হবে, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আপনার অবশ্যই দিতে হবে। আপনি তাদেরকে আপনার সময় তাদেরকে দিতে হবে, আপনার কোম্পানি তাদেরকে দিতে হবে, বুঝতে পেরেছেন? সো বাংলাদেশ যে মেইনটেনেন্সের ডেফিনেশনটা দিয়েছে আমাদের মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট 2013, এখানে আমরা বলছি শুধুমাত্র ফুড, ক্লথস এন্ড এভরিথিং না, আপনি অবশ্যই তাদেরকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট অবশ্যই দিবেন। আচ্ছা, এবার আসেন, এখানে আমাদের আরেকটা কথা বললো যে চিলড্রেন বলতে আমরা আসলে কাদেরকে বলবো, যেহেতু আইনটা বলছে চিলড্রেন ইজ অ্যান অব্লিগেশন টু প্রোভাইড মেইনটেনেন্স টু দেয়ার লাইক aged parents. So what do we understand by children? So in section 2 subsection B, it defines that children means the capable son and daughter, both of the parents. দেখেন, বাবা মায়ের ক্যাপেবল সন অ্যান্ড ডটার, এখানে একটা কথা বলেছে সান অ্যান্ড ডটার বললে কিন্তু তারা কিন্তু সান অ্যান্ড ডটার বলে না, এটা ক্যাপেবল শব্দটা অ্যাড করেছে। সো ক্যাপেবল শব্দটা কেন অ্যাড করেছে? ক্যাপেবল শব্দটা অ্যাড করেছে কারণ ইনক্যাপেবল কোনো চিলড্রেন যদি থাকে, who cannot of course earn money or who is not like in a state that he can earn money and maintain his parents, in that case তাকে হচ্ছে এক্সক্লুড করে দিচ্ছে, right? So an incapable child is not under obligation to provide maintenance to their parents or to his parents, right? সে হচ্ছে তার বাবা মাকে মেইনটেনেন্স দেওয়ার জন্য কোনোভাবেই এন্টাইটেলড না, ঠিক আছে? এবং সেকশন 3 তে বলছে এভরি চাইল্ড ইজ বাউন্ড টু গিভ মেইনটেনেন্স টু হিজ প্যারেন্টস। তার মানে আপনার হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে বা প্রত্যেকটা সন্তান, এখানে ছেলে মেয়ে বলে না, সন্তান হচ্ছে তার বাবা মাকে মেইনটেনেন্স দিতে বাধ্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি তাদের হচ্ছে বেশি চাইল্ড থাকে, মোর দ্যান ওয়ান থাকে, তখন তারা হচ্ছে বসে ফিক্স করে নেবে তারা কিভাবে হচ্ছে মেইনটেনেন্স দিবে তাদের বাবা মাকে, রাইট? বাট হ্যাঁ, এখানে হচ্ছে চিলড্রেন একটা কাজ করতে পারবে না, তারা হচ্ছে বাবা মাকে ফোর্স করতে পারবে না টু ডু এনিথিং।
তারা বলতে পারবে না হচ্ছে তোমরা এই বাসায় থাকো, তোমরা ওই বাসায় থাকো, বা তোমরা এই জায়গায় থাকো বা ওই জায়গায় থাকো। ইফ প্যারেন্টস ডাজ নট গিভ দেয়ার উইলফুল কনসেন্ট ইন দিস রিগার্ড, যদি তাদের বাবা মা বলে যে আমরা হচ্ছে এভাবে থাকবো না, তাদের কনসেন্টের বাইরে গিয়ে চিলড্রেনরা হচ্ছে তাদেরকে কোনো কিছু করার জন্য ফোর্স করতে পারবে না। বুঝতে পেরেছেন? স্যার আর একটা কথা বললো, ইয়েস স্যার এখানে কি তাহলে একটা মানে পিতামাতার যদি 4-5 জন সন্তান থাকে, যদি পিতামাতা মানে যা তাদের ইচ্ছে মতো যে কোনো সন্তানের বাসায় থাকতে পারবে, মানে এটার কোনো বাধা ধরা থাকবে না? হ্যাঁ ওরকমই বলবো আর কি, আপনি হচ্ছে ফোর্স করতে পারবেন না, আপনি বলতে পারবেন তুমি আমার বাসায় থাকো না, তুমি ওর বাসায় থাকো, বা সবাই মিলে ফোর্স করতে পারবে। পিতামাতা যে সন্তানের বাসায় থাকতে চাচ্ছে ওই সন্তান যদি বলে যে আপনি আমার বাসায় কেন থাকবেন, আপনি অন্যদের বাসায় বা তাদের অন্যদের বাসায় থাকেন, এরকম কিছু, মানে আপনার তো এখন দেখেন আমরা তো বললাম এখানে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা সবাই হচ্ছে একটা সময় এজেড হব আর কি, লাইক আমরা সবাই বৃদ্ধ হব, ইচ এন্ড এভরি ওয়ান অফ আস। বাট প্রবলেমটা হয় আমরা হচ্ছে আসলে অনেক সময় তাদের কন্ডিশনটা বোঝার চেষ্টা করি, রাইট, যে তারা আসলে কি করতে চায়, তাদের কনসেন্টটা কি। হ্যাঁ সামটাইমস তার থাকলে হয়তো বা কারো কাছে বার্ডেন মনে হতে পারে, কারো কাছে হচ্ছে তাদের সবকিছু একটু লাইক অফকোর্স তারা চাইল্ডিশ বিহেভ করে, বিকজ মানুষ যখন বয়স হয় তখন হচ্ছে অনেক কিছু বোঝে না বা অনেক কিছু তারা হচ্ছে চাইলেও করতে পারে, রাইট। সো এরকম ক্ষেত্রে হয়তো বা এরকম চাইল্ডিশ বিহেভ তারা করে ফেলে, বা অনেক কাজ হয়তো কারো পছন্দ হচ্ছে না, হয় না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের আইনে যেটা বলছে সেটা হচ্ছে তাদের কনসেন্টটাকে আমরা আসলে প্রায়োরিটি দিব, রাইট। সে যেখানে কমফোর্টেবল আমরা হচ্ছে সেখানে তাকে রাখার প্রায়োরিটি দিব। হ্যাঁ আনটিল এন্ড আনলেস দিস বিকজ ভেরি ডিফিকাল্ট অর আনসুইটেবল অথবা হচ্ছে এটা ফিজিবল না এরকম যদি হয় তখন সেটা আলাদা বিষয়। বাট নর্মালি বলছে তাদের কনসেন্টের বাইরে গিয়ে ফোর্স করে কোনো কিছু চিলড্রেনরা করতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। ইট ইজ স্যাড যে আমাদের সোসাইটিতে আসলে বয়স্করা সবচেয়ে বেশি ভালনারেবল আর কি। ইভেন ইফ হি অর শি হ্যাড লট অফ মানি, বাট সে হচ্ছে অনেক ক্ষেত্রেই তার ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই করতে পারে। ঠিক আছে, আসে আরেকটা বিষয় যেটা বলে আমাদের এখানে সেটা হচ্ছে চিলড্রেনরা হচ্ছে যদি তাদের বাবা মায়ের সাথে না থাকে, তারা যদি সেপারেটেড থাকে, তারা অবশ্যই তাদের বাবা মায়ের সাথে রেগুলারলি কমিউনিকেট করবে এবং হচ্ছে তাদের যে বেসিক অ্যামিনিটিস, দ্যাট মিনস ক্লথস, ফুড এন্ড এভরিথিং তাদেরকে হচ্ছে প্রোভাইড করবে বা সেন্ড করে দিবে, রাইট। এখন দেখেন সেকশন 4 এ একটা চমৎকার প্রভিশন অ্যাড করলো, সেটা হচ্ছে কারো হচ্ছে ধরেন বাবা মা নাই, তখন তাদের অব্লিগেশনটা আসলে কি, ধরেন তাদের দাদা দাদি বা তাদের নানা নানি এরকম কোনো গ্র্যান্ড প্যারেন্টস তাদের আছে, প্যাটার্নাল হোক ম্যাটার্নাল হোক। ইন দ্যাট কেস এখানে সেকশন 4 এ বলে দিচ্ছে যে দে আর আন্ডার অব্লিগেশন টু প্রোভাইড মেইনটেনেন্স টু देयर গ্র্যান্ড প্যারেন্টস, রাইট। তাদের হচ্ছে তখন অব্লিগেশনটা চলে আসবে তাদের গ্র্যান্ড প্যারেন্টস জানা তাদেরকে হচ্ছে তারা মেইনটেনেন্স দিতে হবে, তখন তারা তাদের গ্র্যান্ড প্যারেন্টসকে মেইনটেনেন্স প্রোভাইড করবে। বুঝতে পেরেছেন? সো দিস ইজ অল অ্যাবাউট অব্লিগেশনস, যে আসলে আমরা কাকে কাকে মেইনটেনেন্স দিব বা কাকে কাকে মেইনটেনেন্স আমাদের তার অব্লিগেশন আছে, রাইট। সো হোয়াট ইফ উই ফেইল টু পারফর্ম আওয়ার অব্লিগেশন মেনশনড আন্ডার সেকশন 3 এন্ড সেকশন 4, তখন আসলে কি হবে যদি আমরা আমাদের অব্লিগেশনটা পালন না করি। এখানে বলছে আপনি যদি আপনার প্যারেন্টসকে অথবা গ্র্যান্ড প্যারেন্টসকে, ইফ দেয়ার ইজ নো প্যারেন্টস অফ ইউ, ইন দ্যাট কেস হচ্ছে আপনার একটা পানিশমেন্টের ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে the punishment may extend to 1 লাখ টাকা ফাইন, যদি হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে কেউ না দেয় তাহলে হচ্ছে imprisonment which may extend to 3 months। এটা আমাদের কোথায় বলেছে? সেকশন 5 এ বলে দিচ্ছে যে হ্যাঁ সেকশন 3 এবং 4 এ তোমার অনেকগুলো অব্লিগেশনের কথা বললো, বাট তুমি অব্লিগেশন গুলো কি করতেছো না, তুমি হচ্ছে পালন করতেছো না, অব্লিগেশন গুলো তুমি লাইক ক্যারি অন করতেছো না। সো তখন হচ্ছে তোমাকে হচ্ছে সেট নাম্বার অফ পানিশমেন্ট পেতে হবে। এই পানিশমেন্টটা হচ্ছে আমাদের 1 লাখ টাকা, অথবা হচ্ছে যদি সে 1 লাখ টাকা দিতে না পারে তাহলে 3 মাসের জেলে হচ্ছে তাকে থাকতে হবে। আরেকটা প্রভিশন বললো, দেখেন এখানে বলছে
যে আপনার যদি কারো হাজবেন্ড অথবা ওয়াইফ বা চিলড্রেন তাকে যদি হচ্ছে তার বাবা মাকে দেখার যে দায়িত্ব বা মেনটেনেন্স দেওয়ার যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে তারা যদি তাকে কোনোভাবে স্টপ করে, অফকোর্স দে আর অলসো entitled to get same amount of punishment under section 5, রাইট? যদি কারো ওয়াইফ বা হাজবেন্ড অথবা তার চিলড্রেন যদি তাকে হচ্ছে তার প্যারেন্টসকে দেখাশোনা করতে হয়, মেনটেনেন্স দিতে যদি বাধা দেয়, ইন দ্যাট কেস আমরা বলছি সেক্ষেত্রে তারাও সেম পানিশমেন্ট পাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আসেন আমরা যে বলছি হ্যাঁ মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট, এটা কোন আইনে তাহলে বিচার করবে? আমরা বলছি সরি কোন কোর্টে বিচার করবে, সেটা আমাদের সেকশন 7 সাবসেকশন 1-2 তে বলেছে যে আমাদের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা হচ্ছে আমাদের এই মামলাটার বিচার করবেন। আমরা যদি হচ্ছে কোর্টের স্ট্রাকচারটা আপনাদেরকে বলেছি তখন হয়তো আপনারা দেখেছেন, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়ার বাইরে, আর মেট্রোপলিটন এরিয়াতে তাকে আমরা বলি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সো তারা হচ্ছে আমাদের এটা বিচার করতে পারবে এবং তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি হচ্ছে এটা বিচার করতে পারবে না। বাট হ্যাঁ, এখানে আরেকটা প্রভিশন বলছে যে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান অথবা কাউন্সিলর যারা আছে সিটি কর্পোরেশনে, কোর্ট চাইলে তাদেরকে অ্যাসাইন করতে পারে যে ঠিক আছে তোমার এরিয়াতে যদি হচ্ছে কোনো এই ধরনের কোনো সমস্যা হয়, পিতামাতার ভরণ পোষণে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, প্লিজ ডু সলভ দিস, রাইট? কোর্ট হচ্ছে তাদেরকে এটা অ্যাসাইন করে দিতে পারে কোর্ট চাইলে, যদি কোর্ট চায়। এটা কিন্তু হচ্ছে কোর্ট দিবে এমনই না, কোর্ট চাইলে এটা করতে পারে, না চাইলে কোর্ট হচ্ছে দিবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। এখান পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন, তাহলে হচ্ছে আমি এরপর আমরা যাব মেইনটেনেন্স অফ প্যারেন্টস এর যে আইনটা আমরা পড়তেছি সেটা আসলে কিছু গ্যাপ আছে, কিছু ল্যাকুনা আছে, কিছু প্রবলেম আছে, সেগুলা কি জিনিস সেটা আমরা ডিসকাস করব। এটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কারো কোনো কোশ্চেন আছে? নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের এই আইনটার আমাদের কিছু ল্যাকুনা আছে বা এই আইনে আমাদের কিছু গ্যাপ আছে, রাইট? এই গ্যাপগুলো আসলে আমাদের কি কি? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের সেকশন 3 সাবসেকশন 7 একটা কথা বললো যে প্রত্যেকটা চিলড্রেন একটা অব্লিগেশন আছে, তারা রিজনেবল অ্যামাউন্ট অফ মেইনটেনেন্স কাকে দিবে? তাদের হচ্ছে পিতা মাতাকে দিবে, রাইট? এখন দেখেন রিজনেবল অ্যামাউন্ট বলতে আমরা আসলে কি বুঝবো? রিজনেবল অ্যামাউন্ট মানে কতটুকু, এটা ক্ল্যারিফাই করা হয়, রাইট? এখানে বলে দেন যে রিজনেবল বলতে আমরা আসলে তার হতে পারে তার স্যালারি একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন পার্সেন্টেজ হতে পারতো, তার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো একটা মানে স্ট্যান্ডার্ড ফিক্স করে দিতে পারতো, রাইট? হয়তো তার ইয়ারলি ইনকাম বা মান্থলি ইনকামের একটা পার্সেন্টেজ হয়তো বলতে পারতো, বাট সেটা এখানে বলে নাই। রিজনেবল এর মধ্যে আমাদের হচ্ছে আরো অনেক কিছু অ্যাড করার সুযোগ ছিল, বাট কোর্ট সেটা বলা নাই। সো এটা আলটিমেটলি হচ্ছে আমাদের কোর্টের কাছে চলে যাচ্ছে, কোর্ট ঠিক করবে আসলে রিজনেবল অ্যামাউন্ট বলতে আমরা কত টাকাকে আসলে বুঝবো বা কি পরিমাণ টাকা বা মেইনটেনেন্স একটা সানকে বা ডটারকে হচ্ছে পে করতে হবে। আবার দেখেন আমরা যদি এটা ইন্ডিয়ান অ্যাক্টের সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়াতে তারা একটা আইন করেছে এরকম মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ দ্য সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। সেখানে তারা বলল যে প্যারেন্টসদের মধ্যে অ্যাডপটিভ অ্যান্ড স্টেপ প্যারেন্টসরাও ইনক্লুডেড। অ্যাডপটিভ মানে হচ্ছে কেউ যদি আপনাকে অ্যাডপ্ট করে, যেমন ইন্ডিয়াতে কিন্তু আপনি অ্যাডপ্ট করে, প্রচুর অ্যাডপ্ট করে, রাইট? কারণ তাদের হচ্ছে আপনার একজন সান থাকাই লাগে। সো আপনি হচ্ছে অ্যাডপটিভ যে সকল প্যারেন্টস তাদের উপরও আপনার একটা বিশাল অব্লিগেশন চলে আসে। আর স্টেপ প্যারেন্টস হচ্ছে আপনার যারা হচ্ছে সৎ বাবা মা, তাদের উপর আপনার অব্লিগেশন চলে আসে। সেটা আমাদের কোথায় বলেছে? ইন্ডিয়াতে বলেছে। বাট ইন বাংলাদেশ আমাদের এখানে এরকম কোনো কিছু বলা নাই যে অ্যাডপটিভ এবং হচ্ছে স্টেপ প্যারেন্টসদের উপরে আপনার কোনো রেসপন্সিবিলিটি আছে কি। যেহেতু বলা নাই, আমরা বলছি এখানে আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই, কারণ এখানে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি প্যারেন্টস and in the absence of parents you have an obligation to provide maintenance to your grandparents, right? এবার আসেন আমাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা জিনিস বলে না বা কোনো গাইডেন্স দেয় না, যেটা আমি অলরেডি বলেছি। যদি প্যারেন্টসরা তাদের হচ্ছে অব্লিগেশন
যেটা ছিল, তাদের রেসপন্সিবিলিটি যেটা ছিল, সেটা যদি তারা পালন না করে, ছেলেকে তাদের যে হচ্ছে ফুড, ক্লথস, এডুকেশন, মেডিকেল ট্রিটমেন্ট, আরো এক্সপেন্সেস যেগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো যদি তারা না দেয়, তখন আসলে কি গাইডেন্স আমরা ফলো করব? ইন দ্যাট কেস ছেলে যদি হচ্ছে তার বাবা মাকে মেইনটেনেন্স দিতে ডিনাই করে, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? এটা আমাদের এখানে ক্লিয়ারলি বলা নেই। দেন আরেকটা বিষয় বললো, দেখেন, যখন আপনি হচ্ছে মামলা করতে যাচ্ছেন, মামলা করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা রিটার্ন গিয়ে মামলা করতে হবে, এবং এই মামলাটা ফাইল করতে হবে ওই বাই প্যারেন্টস, শুধুমাত্র পিতা মাতাকে গিয়ে আমাদের হচ্ছে এই মামলাটা করতে হবে, রাইট? এখানে স্পেসিফিক্যালি বলা নাই যে পিতা মাতা ধরেন অসুস্থ আছে, তারা হচ্ছে বাসায় মানে কোর্টে যাওয়ার মতো ক্যাপাসিটি তাদের নাই, ইন দ্যাট কেস তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এই লাইক কমপ্লেনটা ফাইল করতে পারবে কিনা এটা বলা নেই। অথবা অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে পত্রিকাতে রিপোর্ট চলে আসে যে ধরেন ওই জায়গায় হচ্ছে এরকম পিতামাতাকে পাওয়া গেছে রাস্তায় বা কোনো একটা আশ্রমে, he or he is like living a very miserable life. In that case কোর্ট হচ্ছে দেখলো, কোর্ট হচ্ছে দেখে এখন কোর্ট সুমোটো তার ছেলে মেয়েদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, সেটার কোনো ব্যবস্থা আমাদের এখানে আছে কিনা? এখানে আমাদের এরকম কিছু বলা নেই যে কোর্ট চাইলে সুমোটো তার ছেলে মেয়েদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারবে। এটা আমাদের আরেকটা ল্যাকুনা বা গ্যাপস, সেটা আমাদের হচ্ছে এখানে বলা নেই। ফাইনালি এডিআর, এডিআর মানে বলছেন জি স্যার, ওই যে স্যার কোর্টে যাওয়ার আগে স্যার হচ্ছে কোনো একটা বিষয়ে আগে ই করে ফেলা, এডিআর মধ্যস্থতার মাধ্যমে মামলার মাঝে কেসটা সমাধান করা আর কি। স্যার আপনি ফার্স্ট সেমিস্টারে বলছিলেন। হ্যাঁ, এডিআর মানে হচ্ছে, এডিআর পুনরূপ কি বলেন তো? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, রাইট? সেটা হচ্ছে আমাদের কোর্টের বাইরে গিয়ে আমরা অল্টারনেটিভলি আমাদের ডিসপিউটটা হচ্ছে সলভ করব বা রিজলভ করব, সেখানে আমরা বলছি হচ্ছে এটাকে আমরা বলছি এডিআর। এডিআর এর কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও আমাদের হচ্ছে এখানে বলা নাই, যে আসলে এডিআর করতে পারবে কিনা বা এডিআর করার সুযোগ আছে কিনা, এটা বলা নাই আমাদের এখানে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন, ছেলে মেয়ে বাবা মাকে হচ্ছে মেইনটেনেন্স দিচ্ছে না, বাবা মা গিয়ে মামলা করলো, এখন কোর্ট হচ্ছে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু কারো কাছ থেকে মেইনটেনেন্সটা পাচ্ছে না। সো আমাদের এখানে একটা প্রভিশনটা দরকার ছিল, কোর্ট হচ্ছে ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত এই যে ইন্টারিম পিরিয়ডটা আছে ফ্রম ফাইলিং অফ কেসেস আর ফাইলিং অফ সুট টু লাইক গিভিং জাজমেন্টস, এই পিরিয়ডটাতে একটা ইন্টারিম মেইনটেনেন্সের ব্যবস্থা রাখা দরকার ছিল, যাতে হচ্ছে এই সময়টাতে হচ্ছে তারা কি করতে পারে, তারা হচ্ছে নিজেদের যে পিতামাতা তাদের লাইফটা হচ্ছে লিড করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। রাইট, ওকে, এটা ছিল আমাদের হচ্ছে গ্যাপস আমরা বললাম। আমরা দু একটা কেস লস দেখবো এরপরে মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্টের আন্ডারে। বিফোর দ্যাট লেট আস টেক আ ব্রেক। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একটু কাইন্ডলি কুইকলি রেসপন্স করে ফেলেন। এএফএম তাহসিন হাবিব,
তাহসিন নাই। একে মারাবাদ সাইদ লিপু। Yes, sir. দেন হচ্ছে আব্দুল মুবিন অনেক। Yes, sir. আব্দুর রহমান। প্রেজেন্ট স্যার। আবৃত্তি মেহতারিন। ইয়েস স্যার। আবু হুরায়রা। আফিয়া জাহানা। প্রেজেন্ট স্যার। আমিনা আক্তার রিনি। প্রেজেন্ট স্যার। ফাতারা ঐশী। ইয়েস স্যার। ফারিয়া হোসেন রায়া। ফারিয়া হোসেন রায়া। ফারজানা আহমেদ নিশা। স্যার। প্রেজেন্ট স্যার। স্যার ফারিয়া হোসেন। ফারিয়া ফাতিমাতুজ জোহরা। ফাতিমাতুজ প্রেজেন্ট জোহরা। স্যার। প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন। প্রেজেন্ট স্যার। আনিস নিশাত জাহান অনি। ইয়েস স্যার। মাইশা ফারিয়া। প্রেজেন্ট স্যার। রিজা আক্তার। খান মোহাম্মদ লামিম ইবনে হাবিব। প্রেজেন্ট স্যার। মাইমুনা মেহসিবিন। মাইমুনা মেহসিবিন। মান্না তারা তারিন। প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাজমুস সাকিব। সাদাত হোসেন। আদাত হোসেন। মোহাম্মদ Present, হৃদয় sir. মোহাম্মদ। Hello, sir. আদাত দিয়েছি, Sir, thank you. service present. Thank you, sir. হৃদয় মাহমুদ আছেন? প্রেজেন্ট স্যার। নুরে জান্নাত ঐশী। নুসরাত বিনতে আলম। প্রেজেন্ট স্যার। ওয়াকিবুল আলম ওয়াসি। Yes, sir. সাবিহা শিফা। ইয়েস স্যার। শেখ নাসের। Present, sir. ইয়েস স্যার। শোয়েবুল ইসলাম, সরি শোয়েব। প্রেজেন্ট স্যার। শুক্লা আক্তার। প্রেজেন্ট স্যার। সুমাইয়া জিবিন। সুমাইয়া সারা সায়মা। প্রেজেন্ট স্যার। তানজিমা তিলক। প্রেজেন্ট স্যার। তাশরিফ তিহান। তাসনিফা তাবাসসুম। Present, sir. Sir, Tashrif present, sir. তাশরিফ দিয়েছি। তৌকির বিন ইসলাম। তৌকির আছেন? ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যালো স্যার। স্যার আমি প্রেজেন্ট দিতে পারিনি। মাইমুনা কেন দিতে পারেন নাই? স্যার আমার মাইক অন হচ্ছিল না। আচ্ছা, আকাশ স্যার, বড়ুয়া। হ্যালো স্যার, আমার ল্যাপটপ তো হ্যাং হয়ে গিয়েছিল স্যার, মোবাইল থেকে আবার ঢুকে আপনাকে জানালাম। চিন্তা করছেন ল্যাপটপে বুঝছে যে অ্যাটেন্ডেন্স দেন সময় আসছে। আচ্ছা ঠিক আছে, আর কে মিস করছেন? স্যার ফারিয়া হোসেন কি স্যার প্রেজেন্ট হিমেল হোসেন দিয়েছেন। ফারিয়া হোসেন দিয়েছে, হ্যাঁ। ইমেল দিতে পারেন নাই? স্যার আমার কালকে আমি সাবমিট করার টাইমে ওই যে বক্সে না মানে খালি লোডিং হচ্ছিল, আমি প্রায় বিকাল থেকে ট্রাই করতেছিলাম, পরে আপনি কি ইনবক্স করেছি রাতে। আপনি একটা কাজ করেন, আজকে পর্যন্ত মানে টাইমটা দেয়া আছে 6 তারিখ পর্যন্ত, বুঝছেন? আপনি এখন ট্রাই করেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আর তো কারো সমস্যা নেই। আচ্ছা আপনারা আমার সাথে কথা বলুন, তোমার বাসায় বসে কি করতেছেন? কেউ কি স্কিল ডেভেলপমেন্টের কোনো কাজ করতেছেন?
না স্যার, স্যার এমন কিছু করতেছি না। টুকটাক করতেছি স্যার। কি করতেছেন? কিছু করতেছি স্যার। স্যার আমি যেটা করতেছি এটা বলার মতো না স্যার, ভিডিও এডিটিং শিখতেছি। ভেরি গুড, বলার মতন। আপনাকে কি বললো? ওকে স্যার। তারপর শিহাব? স্যার আমি স্যার যে টুর্নামেন্টে স্যার গেমিং টুর্নামেন্টের জন্য স্যার প্রস্তুতি নিতেছি, আর স্যার হচ্ছে ওই যে ভিডিও এডিটিং মানে করতেছি স্যার ইউটিউবে দেওয়ার জন্য হচ্ছে গেম প্লে। ভিডিও এডিটিং শেখা খুবই ভালো জিনিস। আচ্ছা, আর কে কিছু করতেছেন? স্যার ভলান্টিয়ারিজম আর লিডারশিপ নিয়ে কোর্সগুলো করছি স্যার। কোথায় কোর্স করছেন? বিওয়াইএলসি তে একটা কোর্স নতুন হবে, ওটার জন্য প্রিপেয়ার হচ্ছি স্যার। বিওএলসি তে কোর্স করছেন, ঠিক আছে। আর কেউ কিছু করছেন? স্যার আমি স্যার, আমাদের আমি- তো সেমিস্টারে যেই পড়াগুলা মানে আমি আমার আবার নোট করে পড়ার অভ্যাস আর কি, তো ওইগুলাই যেগুলা রিকভার করতে পারিনি ওইগুলা ছোট ছোট করে নোট করতেছি, মানে আমি যাতে বুঝতে পারি, বা যেটা আমি বুঝি নাই ওইটা নোট ডাউন করতেছি। এটা প্রিভিয়াস সেমিস্টারে এরকম কিছু বললেন? জি স্যার। স্যার যেগুলো লাগবে মানে যেমন ইংলিশ, তারপরে এইরকম এইগুলা না যেগুলো আমাদের ফিউচারে লাগবে ওই সব টাইপ পড়াবে। ঠিক আছে। আর স্যার আমি টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার প্ল্যান করছি। লকডাউনটা খুললেই টেকনাফ থেকে তেতুলিয়া আসতে বাইক দিয়ে স্যার। বাইকে টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার প্ল্যান করতেছেন? আর কেউ কিছু করতেছেন? স্যার আপনি কি কিছু সাজেস্ট করবেন আমাদের ল রিলেটেড, যেটা আমাদের ফিউচারে কাজে লাগবে? আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে যেটার জন্য জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু খুব বেশি টাইম এখন পড়াশোনার পেছনে কিন্তু লাইক স্পেন্ড করি না, রাইট? এবং আপনি বাসায় আছেন, আপনি যদি ইউনিভার্সিটিতে আসতেন, খোলা থাকতো, তাহলে কিন্তু আপনার একটা দিনের অনেক টাইম চলে যেত। মানে আপনার শুধু ইউনিভার্সিটি আসা যাওয়া, ক্লাসের মাঝখানে আড্ডা দেওয়াতে আর কি। সো সিন্স আমরা বাসায় থাকতেছি, সো এই টাইমটা হচ্ছে আমরা একটু যদি কাজে লাগাই, যে কোনো একটা স্কিল ডেভেলপ করলাম। যেমন আপনি যদি কেউ যদি ফিক্স করে ফেলেন যে আপনার আসলে হচ্ছে আপনি লাইক কি করতে চান ইন ফিউচারে, আপনি সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আপনি যদি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যান, মানে জাজ হন বা ম্যাজিস্ট্রেট হতে চান, বা কেউ যদি প্র্যাকটিস করতে চান, আমি বলছি না যে এটা হচ্ছে এখনই আপনি করে ফেলতে হবে বা এটা চেঞ্জ হতে পারে পরে, রাইট? বাট কিছু স্কিল হচ্ছে আপনার সবসময়ই লাগবে। যেমন এর মধ্যে একটা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। I don't know how many of you are really good in this, but এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, যে আমি স্পোকেন নিয়ে কাজ করব। এবং হচ্ছে কেউ একজন কোনো ফ্রেন্ডের সাথে আপনি হচ্ছে দিনে আধা ঘন্টা প্র্যাকটিস করলেন, যে আমি হচ্ছে মোবাইলেই ওভার ফোন প্র্যাকটিস করলেন, একটা টপিক নিলেন, নিয়ে হচ্ছে ঠিক করলেন যে আমি আর ও বা আপনারা তিনজন মিলে প্রতিদিন হচ্ছে আধা ঘন্টা, বেশি টাইম না, এই টাইমটাতে আপনি হচ্ছে কথা বলবেন। কারণ এটা আপনার সব জায়গাতেই লাগবে এবং এটা ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। আপনি যেখানেই যান না কেন, আপনি যদি স্পোকেন ইংলিশটা আপনি ভালো পারেন, অফকোর্স আপনি একটা ভালো জায়গায় থাকবে, একটু হলেও এগিয়ে থাকবেন আর কি, প্রায়োরিটি পাবেন বাকিদের কাছ থেকে। সো এই জিনিসটা হচ্ছে একদম বেসিক, রাইট? যদি এটা করতে পারেন তাহলে তো খুবই ভালো। এটা হচ্ছে আপনার একটা বললাম। তারপর হচ্ছে আমাদের আপনি লাইক পড়াশোনার মধ্যেই চলে আসে যদিও, সেটা হচ্ছে আপনি কোনো ল, যেমন আপনি কনস্টিটিউশনাল ল পড়েছেন, কিন্তু কনস্টিটিউশনে অনেকগুলো বিষয় আনটাস্ট, কারণ আমরা একটা সেমিস্টারে আসলে কনস্টিটিউশনাল ল কতটুকুই বা পড়ি, বা আপনারা কতটুকু পড়েছেন সেটা আমি জানি না। সো ওখানে কিছু বিষয়, বেসিক কিছু বিষয় থাকে, সেগুলো আপনি শিখতে পারেন, জানতে পারেন। কারণ কনস্টিটিউশনটা আপনার হচ্ছে ফিউচারে আপনি যদি অ্যাডভোকেসি পরীক্ষা দিতে চান তখনও কিন্তু আপনার লাগবে, জুডিশিয়ারি পরীক্ষা দিতে গেলে আপনার লাগবে, রাইট? এবং হচ্ছে সেখান থেকে আপনি কিছু বেসিক জিনিস হচ্ছে শিখতে পারেন বা জানতে পারেন। বা আমাদের হচ্ছে রিসার্চ করতে পারেন কেউ, যদি হচ্ছে আপনি পত্রিকায় কোনো আর্টিকেল লিখতে পারেন। আমি জানি আপনাদের অনেকের সেই ক্যাপাসিটি আছে, জাস্ট আমরা ট্রাই করলেই পারবো আর কি। সো ওই একটু ট্রাই করলেন যে আপনি হচ্ছে পত্রিকাতে আর্টিকেল লিখলেন। তারপর হচ্ছে অনেক ধরনের আপনাদের ক্যাপাসিটি আছে, কেউ হচ্ছে ভালো গান করেন, কেউ হচ্ছে ভালো ডান্স করেন, কেউ হচ্ছে ভালো গিটার বাজান, বা কেউ হচ্ছে অন্য কিছু অন্য কোনো এক্সপার্টিস আপনাদের থাকতে পারে।
তো সেগুলো একটু জাস্ট হচ্ছে আমি বলছি না একটু বাদ দিয়ে দেন, সেগুলো একটু আপনি হচ্ছে প্র্যাকটিস করলেন মাঝে মাঝে। সো সেগুলো কিন্তু ভালো জিনিস, কারণ এটাও আপনার হচ্ছে অনেক সময় প্রফেশনাল লাইফে গিয়ে আপনার কাজে লেগে যেতে পারে, রাইট? বাট আরেকটা হচ্ছে লেখালেখিটা একটু করতে পারেন। পত্রিকা হচ্ছে সবসময় আপনি ইংলিশে লিখতে হবে এমন না, আপনি হচ্ছে লাইক বাংলায়ও কোনো কিছু, কোনো পত্রিকা আছে সেখানে আপনি ল রিলেটেড কোনো কিছু লিখতে পারেন। এটা হচ্ছে আপনার চিন্তা শক্তি বাড়াবে আর কি। আপনি যখন দেখবেন একটা কাজ আপনি করে ফেলছেন, তখন দেখবেন যে বিশাল মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, যে না আমি হচ্ছে ফাইনালি একটা কাজ করছি। আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি 1 মাসের মধ্যে একটা পত্রিকা একটা আমি লেখা পাঠাবো। এবং একটা লেখা পাঠাতে গেলে আপনি কিন্তু শুধু বসলেন লিখলেন হয়ে গেল না, আপনার অনেকগুলো জিনিস পড়তে হবে, আপনি অনেকগুলো নতুন নতুন জিনিস শিখবেন, রাইট? এবং আপনি যখন এই কাজটা যখন পাঠাবেন এবং যখন পাবলিশ হবে, তখন দেখবেন হচ্ছে যে স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে কাজ করবে, দ্যাট ইজ আনরিয়াল। কেউ যদি লেখেন কিনা আমি জানি না, বা যদি করে থাকেন অবশ্যই সেটা আপনি বুঝতে পারবেন যে কি রকম ফিলিংসটা কাজ করে আর কি। লাইক আপনার প্রথম কোনো লেখা, সেটা বাংলা হইতে পারে, ইংলিশ হইতে পারে, কোনো ভাষা তো আমরা জানি না। সো ইন দ্যাট কেস হচ্ছে আপনি সেটা করতে পারেন, এটা একটা জিনিস হতে পারে আর কি। আর আমি হঠাৎ করে বললাম, এখন আমার মাথায় সবকিছু আসতেছে না, আরো কি কি জিনিস করতে পারেন। যেমন রিসার্চ যদি আপনি করেন, রিসার্চের ক্ষেত্রে আমাদের মুড কোড কম্পিটিশন হয়, এখন তো অনলাইনের কারণে সবকিছু বন্ধ আমাদের। সো মুডে হয়তো আপনি কোনো কাছে হেল্প করতে পারে। এখন এই যে অ্যাসাইনমেন্টগুলো আপনারা করতেছেন, একটু টাইম নিয়ে করতে পারেন, ফরম্যাটিংটা শিখতে পারেন, কারণ এই ফরম্যাটিংটা আপনি যখন শিখবেন দেখবেন আপনি হচ্ছে পরবর্তী প্রফেশনাল লাইফে আপনি যখন কাজ করবেন আপনি অনেক গুছিয়ে কাজ করতে পারতেছেন, যেটা আপনাকে আরো 10 জনের কাছ থেকে আলাদা করে দিবে, রাইট? যে আপনি অনেক গুছিয়ে কাজ করেন, সে এত গুছিয়ে কাজ করতে পারে না, কারণ প্র্যাকটিসে গেলে আপনি কিন্তু অল অ্যাবাউট আপনি ড্রাফটিং করতে হবে, কাজ করতে হবে, এগুলো আপনি কিভাবে করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আর কি, রাইট? সো আমার মত করে আসলে এই জন্য বললাম। বাট হ্যাঁ, আপনাদের আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে কোয়ালিটি ছাড়া কোনো মানুষ নেই, বুঝতে পারছেন? এবং সেটা হচ্ছে আসলে আমরা কি কোয়ালিটি আমার আছে সেটা হচ্ছে আমি জানি কিনা, বা আসলে আমি হচ্ছে সেটা বুঝি কিনা, রাইট? সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। লাস্ট একটা বিষয় বলে শেষ করবো, এটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্টের নাম শুনছেন? আমি কি আপনাদের ক্লাসে বলছিলাম কখনো? না স্যার, বলেননি। আচ্ছা, বাটারফ্লাই ইফেক্টটা হচ্ছে এরকম, ধরেন আপনাদের যে কোনো একজন আজকে ঠিক করলেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে শুধুমাত্র কনস্টিটিউশনাল ল পড়বো। কনস্টিটিউশনাল ল কথা এর জন্য বলছি, ইটস ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্টস। সো ওটা হচ্ছে আপনি 1 ঘন্টা করে কনস্টিটিউশনাল ল পড়বেন। নেক্সট 7 বছর আপনি প্রতিদিন শুধু 1 ঘন্টা করে পড়ছেন কনস্টিটিউশনাল ল। বাংলাদেশের হতে পারে, ইউকে হতে পারে, ইউএস এর হতে পারে, অন্য কোনো দেশের, আপনি ইন্ডিয়ার হতে পারে। সারপ্রাইজিংলি আপনি কিন্তু পড়ছেন কতক্ষণ? মাত্র 1 ঘন্টা। 7 বছর পরে কনস্টিটিউশনাল ল নিয়ে পুরো ওয়ার্ল্ডে খুব কম সংখ্যক মানুষ থাকবে যারা আপনার থেকে বেশি জানে, বুঝতে পারছেন? অথচ 7 বছর কিন্তু দেখতে দেখতে চলে যাবে, আর আপনি কিন্তু বেশি টাইমও দিচ্ছেন না। আপনি প্রতিদিন কতক্ষণ পড়তেছেন? 1 ঘন্টা করে পড়তেছেন, রাইট? এটাকে বলা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। মানে আপনি হচ্ছে আমরা অল্প অল্প করে কাজ করি, কিন্তু এটা ইফেক্টটা যে এন্ড রেজাল্টটা আসবে, দ্যাট ইজ ম্যাসিভ, রাইট? সো কেউ যদি চিন্তা করেন ঠিক আছে আমি আজকে অল্প অল্প করে পড়বো, যেমন ধরেন আমি একটা সিম্পল কথা বলি, আমাদের অনেকের ভোকাবুলারিতে অনেক ল্যাকিংস আছে, অফকোর্স আমার নিজেরও আছে। সো সেটা হচ্ছে আমরা যদি দিনে 2টা করে ওয়ার্ড শিখি বা 3টা করে ওয়ার্ড শিখি, ওটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, কিন্তু বছর শেষে আপনার কিন্তু অ্যারাউন্ড 700 ওয়ার্ড হয়ে যাচ্ছে। একটা বছর কিন্তু আমাদের দেখতে চলে যাবে, বুঝতে পারছেন? আবার অনেকে প্ল্যান থাকতে পারে যে আপনি হচ্ছে বাইরে যাবেন, আইএলটিএস করবেন, বাইরে মাস্টার্স করবেন, বা অনেক কিছু করার প্ল্যান থাকতে পারে। সো আপনি আস্তে আস্তে এগুলো করতে পারেন আর কি। আরেকটা জিনিস পরে বলবো, আজকে আমাদের সময় কম। একটা হচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুলের একটা আপনার রিসার্চ, ওটা হচ্ছে এইম ইন লাইফটা কেন ফিক্স করা জরুরি, সেটা নিয়ে একটা রিসার্চ করে, সেটা আরেকদিন বলবো, ঠিক আছে? সো আজকে এখান পর্যন্ত থাকি। বাট একটা কথা হচ্ছে, আমাদের যে লকডাউনের টাইমটা সেটা আমরা হচ্ছে ইউটিলাইজ করি একটু। আমি বলছি না যে একদম সব সময় ইউটিলাইজ করে ফেলেন, বাট হ্যাঁ কিছুটা ইউটিলাইজ করি। আর একটা প্রবলেম হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, দেখেন আমরা এখন মানে সোশ্যাল মিডিয়াতে, বা সোশ্যাল মিডিয়া না বলি, মোবাইল, ফেসবুক বা ল্যাপটপে প্রচুর টাইম স্পেন্ড করি, রাইট? এবং এটা সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সো নেক্সট আমাদের 10 বছর পরে খুব জানাশোনা মানুষের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে, হ্যাঁ? সো ওই জায়গাটাতে আপনি যদি এখন থেকে একটু পড়াশোনা করেন, তখন দেখবেন আপনি অনেক জানতেছেন অন্যদের চাইতে আর কি। আর আমি জানি না জানার আগ্রহ আসলে আমাদের কয়জনের আছে, একজনের চিন্তা এক এক রকম থাকতেই পারে, রাইট? সো ওইটা আপনি হচ্ছে ওই যে আমাদের গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপটা আপনি হচ্ছে কিন্তু সুযোগটা নিতে পারেন।
সেখানে আপনি স্কিল বলেন সব দিক থেকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন আর কি। আর একটা কাজ করতে পারেন, ভালো মুভি দেখতে পারেন, বই পড়তে পারেন, এটাও খারাপ কিছু না। এবং একটা জিনিস হচ্ছে যে বই পাবেন সেই বই পড়তে পারেন, কারণ বই হচ্ছে কখনো হচ্ছে আপনার লাইক কি বলে, কে জানি বললো, বই কখনো বই কিনে মানুষ তেলিয়া হয় না, আর হচ্ছে বই পড়ে মানুষ কখনো আপনার হচ্ছে টাইম নষ্ট করে না। যেই বই পড়েন আপনি বই পড়বেন, হ্যাঁ, বাট আপনি অনার্সের পরে আপনি ইয়ে হবেন, চুজ করবেন যে আমি কোন বইটা পড়বো কোন বইটা পড়বো না, বাট এখন পর্যন্ত সব বই পড়তে পারেন। এটা আমার সাজেশন আর কি, ঠিক আছে। আসেন আমরা হচ্ছে আবার হিন্দুলতে চলে যাই, অনেক কথা বলে ফেলছি, বাট লাস্ট কথা হচ্ছে একটু নিজের স্কিলটা ডেভেলপ করেন আর কি। আপনারা প্রত্যেকেই স্কিল, মারাত্মক স্কিল, আপনি জানেনও না আপনি কত ভালো স্কিল আপনার আছে। ট্রাস্ট মি, এটা আমি এমনিতে বলতেছি, এটা হচ্ছে একটা রিসার্চে দেখা গেছে যে আমরা আসলে আমার কি স্কিল আছে এটা বের করতে আমি পুরো লাইফটা পার করে দিই, আমরা জানিও না আমার কি স্কিল আছে। যে যত তাড়াতাড়ি জানে যে আমি স্কিল আছে আমার, আমি এইটাতে ভালো, সে তত তাড়াতাড়ি হচ্ছে খুব ফেমাস হয়ে যায় আর কি তার স্কিল দিয়ে, বা অনেক ভালো করে ফেলে, ফেমাস বলছি না, অনেক ভালো করে ফেলে প্রফেশনাল লাইফে। সো আমাদের এটা খুব দরকার যে আমার কি স্কিলটা আছে সেটা আমরা যাতে আইডেন্টিফাই করে ফেলি। আচ্ছা, সো মেইনটেনেন্স নিয়ে আমরা কথা বলছি, আমাদের মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট নিয়ে কথা বলছি, 2013 নিয়ে আমরা কথা বললাম। এখানে একটা কেস আমরা পড়বো, সেটা হচ্ছে আলিয়া বেগম ভার্সেস লেন্স নায়ক। এই কেসটাতে হচ্ছে আমাদের একজন উইমেন, সে হচ্ছে আলিয়া বেগম, সে একটা কেস করেছে তার বড় ছেলে এবং তার যে ওয়াইফ তার এগেইনস্টে, যে লাস্ট 16-17 ইয়ার্স ধরে তারা হচ্ছে তাকে কোনো ধরনের মেইনটেনেন্স দিচ্ছে না এবং তার সাথে কোনো ধরনের কমিউনিকেশনও রাখতেছে না। এবং তার ছেলে যে তাকে মেইনটেনেন্স দিচ্ছে না, এটার জন্য তার ছেলের যে ওয়াইফ, ডটার ইন ল, সে তাকে প্রভোক করতেছে তুমি তাকে কোনো ধরনের মেইনটেনেন্স দেওয়ার দরকার নেই। এবং সে বললো যে তার সিচুয়েশনটা আসলে কি, সেটা হচ্ছে তার বড় ছেলে যখন বাংলাদেশ রাইফেলস, তখন বিডিআর ছিল, বিডিআর নাম ছিল, এখন হচ্ছে এটা বিসিবি। সে যখন বিডিআরে জয়েন করেছে তখন হচ্ছে সে এক্সপেক্ট করেছে তার ছেলে তাকে মেইনটেনেন্স দিবে। এবং তার আরো দুইটা ছেলে আছে, সেটা হচ্ছে একটা ছেলে লাইক ড্রাইভার, আর একটা ছেলে কি জানো, তারা হচ্ছে ক্যাপাবল না, তাকে মেইনটেনেন্স দেওয়ার জন্য ক্যাপাবল না, তারা খুবই ফাইন্যান্সিয়ালি অনেক পুয়ার বা গরিব। এখন দেখেন পরবর্তীতে সে যখন হচ্ছে তার ইল্ডেস্ট সানের কাছে গেল, যাওয়ার পরে হচ্ছে তার ওই সান হচ্ছে তাকে মেইনটেনেন্স দিতে হচ্ছে রিফিউজ করলো এবং তার সাথে মিসবিহেভ করলো। করার পরে হচ্ছে পরবর্তীতে উইমেন আলিয়া বেগম সে হচ্ছে মামলা করলো তার ছেলে এবং ছেলে বউয়ের এগেইনস্টে ফর মেইনটেনেন্স। তখন হচ্ছে কোর্ট ফাইনাল একটা অর্ডার দিল আন্ডার সেকশন 5(1) and 5(2)(a) যে তারা হচ্ছে আসলেই তার মাকে মেইনটেনেন্স দিচ্ছে না এবং এটা বিয়ন্ড রিজনেবল ডাউট তারা প্রুফ করেছে। প্রুফ করার পরে হচ্ছে তাদের যে সান এবং ডটার ইন ল, তাদের দুইজনকে হচ্ছে বলেছে 80,000 টাকা এবং হচ্ছে 70,000 টাকা করে তাদের ইয়েকে দিতে, মাকে হচ্ছে পে করার জন্য বলছে। এবং সে যদি সে টাকাটা দিতে না পারে তাহলে তারা 3 মাস এবং 2 মাস করে জেলে যেতে হবে। এবং কোর্ট আরেকটা জিনিস বললো যে ইন এভরি মান্থ 10,000 টাকা করে এই ছেলে তার মাকে হচ্ছে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবে, রাইট? বুঝতে পারছেন? এবং আমাদের এটা হচ্ছে কোর্টের ডিসিশন ছিল। সেটা বাংলাদেশে হচ্ছে প্রথম একটা লিডিং কেস যেখানে হচ্ছে বলেছে যে প্যারেন্টসদেরকে আমাদের মেইনটেনেন্স দিতে হবে এবং সেখানে হচ্ছে আমাদের এটা বললো যে প্যারেন্টসরা মেইনটেনেন্স পাবে এবং এই কেস এস্টাবলিশ করেছে যে একজন প্যারেন্টস অবশ্যই মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল। যদিও কেসটা আমাদের মুসলিম রিলেটেড ছিল, বাট হ্যাঁ বাংলাদেশে যেহেতু এই আইনটা প্রত্যেকটা সিটিজেন জন্য অ্যাপ্লিকেবল, এই জন্য আমরা বলছি একজন হিন্দু উইমেন বা একজন হিন্দু ম্যান সে যদি চায় তার ছেলে বা মেয়ের এগেইনস্টে হচ্ছে মেইনটেনেন্সের জন্য মামলা করতে পারে, রাইট? এটা হচ্ছে আমাদের এই কেস। আচ্ছা, এবার একটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে রিসেন্ট চেঞ্জেস ইন ইন্ডিয়া, দরকার না এটা আমাদের। আমরা এখন আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ ওয়াইফ বাই হাজবেন্ড। যদিও এটা আমরা অনেকবার বলে ফেলেছি। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস পড়বো, সেটা হচ্ছে লাইক কি কি জিনিস কনসিডার করতে পারে। এটা পরবর্তীতে আরেকটা পয়েন্ট আছে, বাট এখানেও ডিসকাস করেছে যে মেইনটেনেন্স ফিক্স করার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো আসলে কনসিডার করবো। দেখেন এখানে বললো মেইনটেনেন্স অফ ওয়াইফ বাই হাজবেন্ড। একজন হাজবেন্ড হচ্ছে অফকোর্স হি হ্যাজ অ্যান অ্যাবসলিউট লায়াবিলিটি, পার্সোনাল লায়াবিলিটি টু প্রোভাইড মেইনটেনেন্স টু হার লিগালি ম্যারিড ওয়াইফ, রাইট? এখন এখানে আমরা বলেছি তার হাজ সম্পত্তি থাকবে না থাকুক অবশ্যই সে তাকে হচ্ছে মেইনটেনেন্স অবশ্যই দিতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে হচ্ছে কত টাকা আসলে মেইনটেনেন্সটা হচ্ছে দিবে, রাইট? এখানে বলছে আমরা মেইনটেনেন্স দেওয়ার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস কনসিডার করব, দ্য গার্লস সার্টেন স্টাইল অফ লিভিং।
সে যেভাবে হচ্ছে বসবাস করতো ঠিক সেভাবে আমরা হচ্ছে তাকে তার মেনটেনেন্স প্রোভাইড করার চেষ্টা করব, রাইট? এবং হচ্ছে তাকে যদি এইভাবে নর্মালি সে যেভাবে আগে লাইফ লিড করতো সেভাবে আপনি তাকে হচ্ছে মেনটেনেন্সটা দিতে হবে। বাট হ্যাঁ, এখানে একটা কথা বলছে যে আপনি তাকে মেনটেনেন্স দিবেন না যদি সে হচ্ছে চেস্ট না হয়, মানে আনচেস্ট লাইফ লিড করে, অসতী আমরা যেটাকে বলি বাংলাতে। যদি সে হচ্ছে মানে হচ্ছে অন্য কারোর সাথে কোনোভাবে ইনভলভ হয় ফিজিক্যালি, তখন আমরা বলছি সেটাকে আনচেস্ট বলে। এবং সে যদি সে ধরনের লাইফ লিড করে তখন হচ্ছে হাজব্যান্ড ইজ নট আন্ডার অব্লিগেশন টু প্রোভাইড মেইনটেনেন্স টু হিজ ওয়াইফ, রাইট? এবং ওয়াইফ কিন্তু চাইলে সেপারেট থাকতে পারে, সেটা আমরা একটু পরেই দেখব। এবং সেপারেট থেকেও সে হচ্ছে কি করতে পারে, সে মেইনটেনেন্স ক্লেম করতে পারে। দেখেন ওয়াইফ সেপারেট থাকতে পারে কিনা বা সেপারেট থেকে হচ্ছে সে মেইনটেনেন্স পেতে পারে কিনা সেটা আমরা দেখছি। এটা হচ্ছে বাংলাদেশে 1946 সালে একটা আইন পাস হয়েছে, হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1946। সেখানে আমাদের অনেকগুলো কথা বলবো যে একজন উইমেন হচ্ছে বা হিন্দু ওয়াইফ হচ্ছে সে তার হাজবেন্ডের থেকে সেপারেটলি লাইফ লিড করতে পারে, সেপারেট থাকতে পারে, এবং স্টিল শি ইজ এন্টাইটেলড টু গেট মেইনটেনেন্স ফ্রম হিজ হাজবেন্ড, ফ্রম হার হাজবেন্ড, রাইট? এবং এখানে বলছে যে সিন্স আমাদের হিন্দু লতে ডিভোর্স দেওয়ার কোনো অপশন নাই এবং একজন হিন্দু উইমেন কখনো তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারে না, ইন দ্যাট কেস হচ্ছে সে কি করতে পারে, সে হচ্ছে তার হাজবেন্ডের সাথে সেপারেট থাকতে পারে এবং হচ্ছে মেইনটেনেন্স ক্লেম করতে পারে। এখানে বলছে শি ক্যান নট পার্মানেন্টলি এসকেপ ফ্রম অ্যান আনহ্যাপি আর ইভেন আনসেফ লাইফ। সে একটা আনসেফ লাইফ থেকে কখনোই পার্মানেন্টলি এসকেপ করতে পারে না, বিকজ ডিভোর্স ইজ নট অ্যালাউড ইন বাংলাদেশ। সো দেখেন আমাদের এখানে যেটা হয়, অনেক সময় আমরা কেস পড়বো পরবর্তীতে, যে একজন হিন্দু মেল সে হচ্ছে অনেকগুলো বিয়ে করতে পারে, যতগুলো ইচ্ছে সে বিয়ে করতে পারে এবং তার ওয়াইফকে প্রথম ওয়াইফ সেকেন্ড ওয়াইফ সে ডেজার্ট করে ফেলতে পারে, তার মানে সে রেখে চলে গেল, রাইট? সো ইন দ্যাট কেস আমরা বলছি যে এখানে ওই ওয়াইফ হচ্ছে তার হাজবেন্ডের সাথে থাকতে না চাইতে পারে এবং না চেয়ে সে হচ্ছে সেপারেট রেসিডেন্সে গেল এবং মেইনটেনেন্স ক্লেম করতে পারে। দেখেন এখানে ইন গোপাল চন্দ্র ভার্সেস মিতালি রানী চন্দ্র এখানে একটা কথা বলেছে যে হিন্দু ম্যারেজ ইজ স্যাক্রামেন্ট এন্ড ইনসেপারেবল। এটা হচ্ছে একটা স্যাক্রামেন্ট এবং এটা কোনোভাবে সেপারেট করা যায় না, এবং কেউ যদি তারা যদি মারাও যায় আফটার দেয়ার ডেথ এই ম্যারেজটা হচ্ছে ইভেন এক্সিস্ট করে, এটাকে কোনোভাবে আমরা হচ্ছে ম্যারেজ শেষ হয়ে গেছে এরকম কোনো কিছু বলি না। But yes, if the husband tortures and neglects his wife and her living with her husband is not safe, she is entitled to separate residence and maintenance. যদি তার লিভিংটা তার হাজবেন্ডের সাথে সেফ না হয়, যদি হাজবেন্ড তাকে টর্চার করে তখন সে অবশ্যই সেপারেট রেসিডেন্স চাইতে পারে এবং হচ্ছে অবশ্যই মেইনটেনেন্স ক্লেম করতে পারে। আমরা চলে যাই কোন কোন গ্রাউন্ডে হচ্ছে একজন উইমেন সেপারেট রেসিডেন্স এবং হচ্ছে মেইনটেনেন্স ক্লেম করতে পারে ফ্রম হার হাজবেন্ড। এখানে অনেকগুলো কথা বললো, সেকশন 2 অফ হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স অ্যাক্টে বলেছে অনেক 7টা গ্রাউন্ডের কথা আমাদের বললো যে এই গ্রাউন্ডগুলো যদি থাকে তাহলে অফকোর্স একজন হিন্দু উইমেন সে সেপারেট রেসিডেন্স ক্লেম করতে পারে এবং হচ্ছে মেইনটেনেন্স করতে পারে ফ্রম হার হাজবেন্ড, রাইট? সো লেট আস ডিসকাস দ্য গ্রাউন্ডস। If the husband is suffering from any loathsome disease not connected from her, এটা হচ্ছে হাজবেন্ড যদি কোনো একটা ডিজিজ লাইক এটাকে আমরা কি বলে, এটাকে কুষ্ঠরোগ এই টাইপস, লোথসাম মানে হচ্ছে আপনার খুব ডিজিজ আর কি, এটাকে কি বলা যায় বাংলায়, হচ্ছে এটাকে বলে আমার নাম মনে পড়তেছে না, ঘৃণিত বা জঘন্য কোনো একটা রোগে যদি সে ভোগে তখন হচ্ছে ওয়াইফ হচ্ছে সেপারেটলি থাকতে পারে, যেমন কুষ্ঠরোগ টাইপস কোনো কিছু যদি কেউ ভোগে আর কি। তারপর হচ্ছে সরি, যদি হাজবেন্ড হচ্ছে কোনো ক্রুয়েলটি করে এবং ক্রুয়েলটির জন্য গিলটি হয় তখন হচ্ছে ওয়াইফ বলতে পারে সিন্স হি ইজ বিহেভিং ভেরি ক্রুয়েল টু মি টুয়ার্ডস মি, ইন দ্যাট কেস আমি হচ্ছে আনসেফ ফিল করছি এবং তার থেকে সেপারেট থাকতে চাই, অফকোর্স ক্যান ডু সো। যদি হচ্ছে ওয়াইফকে রেখে হাজবেন্ড হচ্ছে অ্যাবান্ডন করে সে চলে যায়, তার উইশের এগেইনস্টে সে অন্য কোথাও চলে যায়, তখন হচ্ছে ওয়াইফ সেপারেট থাকতে বলতে পারে এবং সে মেইনটেনেন্স ক্লেম করতে পারে। হাজবেন্ড যদি এগেইন বিয়ে করে তখন হচ্ছে ওয়াইফ সেপারেট থাকতে পারে। তারপর হচ্ছে হাজবেন্ড যদি তার ধর্ম ত্যাগ করে সে অন্য ধর্মে চলে যায় তখন হচ্ছে ওয়াইফ সেপারেট থাকতে পারে এবং হচ্ছে মেইনটেনেন্স ক্লেম করতে পারে। হাজবেন্ড যদি হচ্ছে হ্যাবিচুয়ালি সে যদি কোনো কনকিউবাইন রাখে, এটাকে আমরা বাংলায় হচ্ছে রক্ষিতা বলি, এবং কনকিউবাইন যদি রাখে তখন হচ্ছে আমরা বলছি যে তখন ওয়াইফ হচ্ছে কি করতে পারে, সে হচ্ছে আমাদের লাইক সেপারেট থাকতে পারেন। ফাইনালি ফর এনি আদার জাস্টিফাইবল কজ, অন্য কোনো জাস্টিফাইবল কজ যদি থাকে যেটা কোর্ট যদি মনে করে যে হ্যাঁ এটা একটা জাস্টিফাইবল কজ এবং এটার জন্য হচ্ছে একজন ওয়াইফ সেপারেট থাকতে পারে তখন হচ্ছে ওয়াইফকে সেপারেট থাকার জন্য বলতে পারে, এবং যখনই সেপারেট থাকবে
she is entitled to get maintenance from her husband. আজকের মতো এখানে থাকলো। কারো কোনো কোশ্চেন থাকে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? নো স্যার, স্যার আপাতত নাই, যদি পড়ে দেন আমরা নেক্সট ক্লাস করব যদি থাকে। স্যার আমার কিতাব বিষয়টা স্যার পলিগামির দিকে চলে যায় না? না, পলিগামি তো হচ্ছে আপনি বিয়ে করলেন, এখানে আপনি হচ্ছে মানে বিয়ে করছেন না আর কি, স্টিল ইউ আর লিভিং উইথ সাম। স্যার আমার একটা বুঝতে কোশ্চেন, জি স্যার। স্যার এই মেইনটেনেন্সের ব্যাপারে পিতামাতা যখন ছেলে মেয়েদের কাছ থেকে মেইনটেনেন্স নিবে, ছেলে মেয়েদের যদি আর্থিক সচ্ছলতা অনেক ভালো থাকে কিন্তু সে পিতামাতাকে অনেক কম, মানে তার আর্থিক সচ্ছলতার দিক থেকে অনেক কম মেইনটেনেন্স দিচ্ছে, সেক্ষেত্রে কি স্যার মানে ওই পিতামাতাটা তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে যে মানে তার যে আর্থিক অবস্থা মানে তার চেয়ে অনেক আমাকে কম দিচ্ছে বা এরকম কিছু? হ্যাঁ, ইনসাফিশিয়েন্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে লাইক তখন অবশ্যই সে মামলা করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, ইনসাফিশিয়েন্ট যদি হয়। ওকে স্যার, বুঝতে থ্যাংক পারছেন? ইউ স্যার। জি স্যার। Okay then, thank you everyone for joining the class today, and hopefully we will meet again on Sunday, right? So till then, stay safe, stay healthy, আসসালামু আলাইকুম স্যার। and have a very nice day. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। Assalam. স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাভ এ নাইস স্যার আসসালামু